আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার। আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি রাব্বিকে দেখতে পাচ্ছি। কি অবস্থা? লুৎফর ওয়ালাইকুম আসসালাম, নাহিদুর ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলিফ বলতেছে ভাই বিয়ে করলেন, জানালেন না তো। আরে এটা আসলে যারা হচ্ছে আমার খুব কাছের বন্ধু বান্ধব, তারা মজা করে আসলে আমার টাইমলাইনে পোস্ট করে দিচ্ছে আর কি, যে অভিনন্দন নতুন জীবনের জন্য। তো যার মানে এটা দেখে অনেকে ভাবছে আমি বোধহয় বিয়ে করে ফেলছি, বাট ব্যাপারটা মোটো এমন না, ঠিক আছে? এটা জাস্ট মজা করছে, মজা করে আপনাদেরকে বিভ্রান্ত করছে। আপনারা সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, এবং হচ্ছে কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছেন এটা একটু আমাকে কমেন্টে জানাইয়া দেন। আমি একটু কমেন্টটা চেক করে আসি। ওকে, ফাইন, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি। সুবা সাফিয়াত সিজদা, পাবনা সরকারি গার্লস কলেজ, ওকে, গুড টু নো দ্যাট। আফতাবুর রহমান প্রান্ত শফিউদ্দিন সরকারি একাডেমি কলেজ। ফারুক আহমেদ চর রাজীবপুর ডিগ্রি কলেজ। ইয়ামিন সাকিব, আচ্ছা, নাওহাটা সরকারি ডিগ্রি কলেজ রাজশাহী। কাইফ ওয়ালাইকুম আসসালাম। লুৎফর রহমান হচ্ছে গোবিন্দগঞ্জ কলেজ থেকে। রুদ্র সেন বর্মন শাহপুরান সরকারি কলেজ সিলেট থেকে, ভেরি গুড। তাবাসসুম হীরা ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ তালুকদার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন সবাই আর্লি। আমরা হচ্ছে পড়া শুরু করে দিব, আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা হচ্ছে মূল পড়ায় ঢুকে যাব। মধুনেহা ওয়ালাইকুম আসসালাম। রিদিকা বিনতে ফাতেমা সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। ফাহিম হুসাইন কবি নজরুল সরকারি কলেজ ঢাকা। মোহাম্মদ নাহিদুল ইসলাম ফেনী মহিপাল সরকারি কলেজ। সুরাইয়া খানম জালকাঠি সরকারি মহিলা কলেজ, গুড টু নো দ্যাট। আলিফ ভেড়ামারা সরকারি কলেজ। ভেড়ামারা তো মনে হয় কুষ্টিয়াতে, তাই না? নাই? আচ্ছা, আজকে মূলত আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের পর্ব 6 রয়েছি। আমরা গতকালকে যে জায়গাতে পড়া শেষ করেছিলাম সেই জায়গা থেকে শুরু করব। যে জায়গাতে পড়া শেষ করেছিলাম সেই জায়গা থেকে শুরু করব। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশলের আমরা যে জায়গাটাতে ছিলাম মূলত শেষ, এই যে মতবাদটা আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ, এই মতবাদ থেকে আমাদের শুরু করতে হবে। আমরা আগের তিনটা মতবাদ পড়ে ফেলছিলাম। তো আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? এই ভদ্রলোকের নাম হচ্ছে ইমামুরা। এই ভদ্রলোকের নাম কি? ইমামুরা। তিনি কি বলছে? তিনি বলছে রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ করে। কোন আয়ন প্রবেশ করে? রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ করে। এই রক্ষী কোষে পটাশিয়াম আয়নের প্রবেশ উনি প্রমাণ করছে, ঠিক আছে? আচ্ছা, এবং পরবর্তীতে যে পত্ররন্ধ্রের যে রক্ষী কোষ, এই রক্ষী কোষ কেন স্ফীত হয়? এই স্ফীত হওয়ার মূল কারণ হচ্ছে এই পটাশিয়াম আয়নের প্রবেশ। পটাশিয়াম আয়নের প্রবেশ এইটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে, ঠিক আছে? তো একটা এমসিকিউ এখান থেকে আসবেই, এটা ধরে রাখতেন হচ্ছে শিওর শট বলতে পারেন। সেটা হচ্ছে এটা যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার পিছনে কোন আয়নের ভূমিকা আছে? কোন আয়নের ভূমিকা আছে? তো আনসারটা হচ্ছে পটাশিয়াম আয়ন। কোন আয়ন? পটাশিয়াম আয়ন। এটা পরীক্ষায় আসবেই বলা যায়, শিওর শট। তো এই যে পটাশিয়াম আয়ন, এই পটাশিয়াম আয়নটা এটা পরীক্ষায় আসবে। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, কিভাবে হয় আসলে পত্ররন্ধ্র, কিভাবে খুলে, মেকানিজমটা কি? আমরা জানি সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে এবং রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে। একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে পাথরকুচি গাছ। পাথরকুচি গাছের ক্ষেত্রে রাতের বেলা খোলা থাকে আর দিনের বেলা বন্ধ থাকে। এখন কি হয় অ্যাকচুয়ালি? আলোক বর্ণালীর নীল অংশ, আলোক বর্ণালীর নীল অংশ। আচ্ছা, এখন আলোক বর্ণালী বলতে আমরা কি বুঝি? আমরা জানি একটা টার্ম কিন্তু আমরা সেই ছোট থেকেই পড়তেছি, বেনি আসহকলা। বেনি আসহকলা। বে থেকে হচ্ছে বেগুনি, নি থেকে হচ্ছে নীল, আ থেকে আসমানি, স থেকে সবুজ, হ থেকে হলুদ, ক থেকে কি, ল থেকে লাল, এইগুলো আর কি। ব্যাপারটা এমন আর কি, তাই না? এই জিনিসগুলো আর কি। তো এই যে রংগুলো আছে, এই রঙের মধ্যে কোন রং দ্বারা হচ্ছে পত্ররন্ধ্রের যে পাশে যে রক্ষী কোষ থাকে, দেখেন এই যে ধরে নিলাম এটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের পাশে যে রক্ষী কোষটা আছে, এই যে রক্ষী কোষ, এই রক্ষী কোষের যে রিসিপ্টর, রিসিভ করা মানে কি? রিসিভ করা মানে হচ্ছে গ্রহণ করা। তাহলে যে গ্রহণ করে তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা রিসিপ্টর। কি বলি? রিসিপ্টর। তো এই যে রক্ষী কোষ, এই রক্ষী কোষের যে লাইট রিসিপ্টর বা আলো গ্রহণ করার যে অংশ, সেন্সটা কোড করার যে সেন্সর, এটা মূলত কোন আলোকে গ্রহণ করে? ব্লু লাইট বা নীল আলোকে।
কোন আলোকে? ব্লু লাইট বা নীল আলোকে। তো মেইনলি যখন সূর্য থেকে আলো আসে, দিনের বেলায় যখন সূর্য থেকে আলো আসে, সেইখানে কি কি বর্ণ থাকে? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই বর্ণগুলা থাকে, ঠিক আছে? এই বর্ণগুলা এখানে থাকে, ঠিক আছে? তো যখন নীল আলোটা, এই যে নীল, যখন নীল বর্ণটা আসে তখন রক্ষী কোষের সেন্সরগুলা স্টিমুলেটেড হয় বা উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হইলে কি হয়? উদ্দীপ্ত হইলে বাইরে থেকে একটা আয়ন এই রক্ষী কোষে ঢুকে। বাইরে থেকে কোন আয়ন রক্ষী কোষে ঢুকে? কোন আয়ন রক্ষী কোষে ঢুকে? পটাশিয়াম আয়ন রক্ষী কোষে ঢুকে। কেন? কারণ এই যে সূর্য আছে এখানে, এই যেখানে সূর্য আছে, সূর্য থেকে সূর্যের আলোটা গাছের পাতাতে পড়তেছে, পাতার যে রক্ষী কোষ, এই রক্ষী কোষে পড়তেছে। এই যে সূর্যের আলো কোন আলোটা? নীল আলো বা ব্লু লাইট, নীল আলো বা ব্লু লাইট। এই ব্লু লাইট পড়ার পরে রক্ষী কোষের সেন্সর স্টিমুলেটেড হয় বা উদ্দীপ্ত হয়। তখন কি হয়? বাইরে থেকে কোন আয়ন ভিতরে ঢুকে? পটাশিয়াম আয়ন ঢুকে। কোন আয়ন ঢুকে? পটাশিয়াম আয়ন ঢুকে। এখন চিন্তা করে দেখেন, পটাশিয়াম আয়ন যদি বাইরে থেকে রক্ষী কোষের ভিতরে ঢুকে, রক্ষী কোষের ভিতরে যদি বাইরে থেকে কি ঢুকে? পটাশিয়াম আয়ন যদি ঢুকে, তাহলে ভিতরে যে দ্রবটা ছিল সেই দ্রবের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পাবে। কারণ কি? কারণ বাইরে থেকে পদার্থ ভিতরে ঢুকতেছে। স্বাভাবিকভাবে আমি যদি এখানে আরো বড় করে আঁকি, ধরলাম এই যে এটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা হচ্ছে রক্ষী কোষ, এটার ভিতরে কিছু ধরেন রক্ষী কোষের ভিতরে সাইটোপ্লাজম আছে। রক্ষী কোষের কোষ যেহেতু সাইটোপ্লাজম তো আছেই, সাইটোপ্লাজমের তরল আছে, সেই তরলটা একটা দ্রবণ। তাহলে এটার ভিতরে যে দ্রবণটা আছে, আমরা জানি দ্রবণ কয়টা জিনিস নেওয়া হয়? দ্রবণ দুইটা জিনিস নেওয়া হয়। কি নেওয়া হয়? দ্রব আর দ্রাবক নেওয়া হয়। তাহলে এই যে এটার ভিতরে তো একটা দ্রব অলরেডি আছে, দ্রব তো অলরেডি আছে। এখন বাইরে থেকে যদি পটাশিয়াম পটাশিয়াম আয়ন যদি ভিতরে ঢুকে, তাহলে সেই দ্রবের পরিমাণটা কি হবে? সেই দ্রবের পরিমাণটা বৃদ্ধি হবে, দ্রবের ঘনত্ব বৃদ্ধি পাবে। আর দ্রবের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে রক্ষী কোষের পাশে যে সহকারী কোষ থাকে, সেই সহকারী কোষ থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি ভিতরে প্রবেশ করবে। অভিস্রবণ প্রক্রিয়ায় যদি পানি ভিতরে প্রবেশ করে, তাহলে কি ঘটে বলেন তো? অন্ত অভিস্রবণ ঘটে। কি ঘটে? অন্ত অভিস্রবণ ঘটে। আগের ক্লাসে আমি পড়াইছি অন্ত অভিস্রবণ ঘটলে রক্ষী কোষ কি হয়? স্ফীত হয়। স্ফীত হলে পত্ররন্ধ্র কি হয়? পত্ররন্ধ্র খুলে যায়। মনে আছে আপনাদের এটা? স্ফীত হলে পত্ররন্ধ্র কি হয়? পত্ররন্ধ্র খুলে যায়। আগের ক্লাসে আমি কি মনে রাখতে বলছিলাম আপনাদের? যে হচ্ছে অন্ত অভিস্রবণ হইলে কি হয়? পত্ররন্ধ্র খুলে যায়। বহি অভিস্রবণের প্রথম অক্ষর ব, বন্ধের প্রথম অক্ষর ব। তাহলে বহি অভিস্রবণ হলে পত্ররন্ধ্র কি হয়? বন্ধ হয়। হুপফুলি এটা আপনাদের মনে আছে, ঠিক আছে? এখন বলেন আমাকে, এইটুকু কে বুঝেন নাই? আমাকে কমেন্টে বলেন। যদি এইটুকু কেউ মনে না থাকে, তাহলে আমি আরো ডিপ থেকে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে আরো একটা কজ আছে। সেই কজটা কি? যদি কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়, এটা কেন হয়? যখন সালোকসংশ্লেষণ ঘটে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেলেও রক্ষী কোষে কি বাড়ে? পটাশিয়াম প্রবেশ করে। রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করা মানে হচ্ছে দ্রবের ঘনত্ব বৃদ্ধি পাওয়া। দ্রবের ঘনত্ব বৃদ্ধি পাওয়া মানে পাশের কোষ থেকে কি করবে? পানি ঢুকবে। পানি ঢুকলে কি হবে? অন্ত অভিস্রবণ। ভিতরে ঢুকবে, তাহলে অন্ত অভিস্রবণ হবে। অন্ত অভিস্রবণ হলে কি হবে? স্ফীত হবে, রক্ষী কোষ স্ফীত হলে পত্ররন্ধ্র কি হবে? খুলে যাবে। তাহলে আমরা দেখলাম পত্ররন্ধ্র খুলে যাওয়ার কারণে কি হয়? যখন সূর্যের যে আলো থেকে যখন নীল আলো বা ব্লু লাইট আসে, তখন কি হয়? তখন হচ্ছে একটা আয়ন রক্ষী কোষের ভিতরে ঢুকে। কোন আয়ন ঢুকে? পটাশিয়াম আয়ন ঢুকে। পটাশিয়াম আয়ন ঢুকলে কি হয়? রক্ষী কোষের দ্রবের ঘনত্ব বৃদ্ধি পায়। তখন পাশের যে সহকারী কোষ আছে, সেই সহকারী কোষ থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি ভিতরে ঢুকে মানে অন্ত অভিস্রবণ। কি? অন্ত অভিস্রবণ হলে কি হয়? স্ফীত হয় রক্ষী কোষ। স্ফীত হইলে এটা খুলে যায়, ঠিক আছে? পত্ররন্ধ্র খুলে যায়। আগের ক্লাসে আমি পড়াইছিলাম। তাহলে এই কজে হইতে পারে। আবার যদি কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেলেও বাইরে থেকে পটাশিয়াম ঢুকে। 3 নাম্বার আরেকটা কজ,
রক্ষী কোষ থেকে যদি হাইড্রোজেন অক্সাইড বের হয়ে কি বের হয়ে যায়, প্রোটন বের হয়ে যায়। কি বের হয়ে যায়, প্রোটন বের হয়ে যায়। তাহলে পত্ররন্ধ্র খুলে যায়, পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে পত্ররন্ধ্র খোলার পিছনে কয়টা জিনিস দায়ী আমাকে বলেন? পত্ররন্ধ্র খোলার পিছনে কয়টা জিনিস দায়ী? পত্ররন্ধ্র খোলার পিছনে কয়টা, এইটুকু হচ্ছে আপনার জিস পয়েন্ট, যেটা মাথায় রাখবেন। পত্ররন্ধ্র খোলার পিছনে, পত্ররন্ধ্র কখন খোলা থাকে? দিনের বেলা। খোলার পিছনে 3টা পয়েন্ট দায়ী। প্রথম পয়েন্ট কি ছিল? প্রথম পয়েন্ট ছিল হচ্ছে আলোক বর্ণালীর ব্লু লাইট বা নীল, নীল আলো বা নীল বর্ণ যখন পাতার মধ্যে পড়ে, ধরেন এটা একটা গাছের সবুজ পাতা, ধরেন এটা হচ্ছে গাছের একটা সবুজ পাতা, এটা হচ্ছে গাছের একটা সবুজ পাতা, ঠিক আছে? গাছের একটা সবুজ পাতা। এই পাতার মধ্যে কি আছে? বিভিন্ন ধরনের রন্ধ্র বা ছিদ্র আছে। ধরেন এই যে এটা হচ্ছে একটা পত্ররন্ধ্র, এটা আরেকটা পত্ররন্ধ্র, এটা আরেকটা পত্ররন্ধ্র, এটা আরেকটা পত্ররন্ধ্র, এটা আরেকটা পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের এখানে দুই পাশ দিয়ে অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ আছে। কি আছে? রক্ষী কোষ আছে। তাহলে ধরেন এটা হচ্ছে একটা রক্ষী কোষ, এটা হচ্ছে আরেকটা রক্ষী কোষ, এটা হচ্ছে একটা রক্ষী কোষ, এটা হচ্ছে আরেকটা রক্ষী কোষ, এটা হচ্ছে আরেকটা রক্ষী কোষ, এটা হচ্ছে আরেকটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, অর্ধচন্দ্রাকৃতি ধরেন। আচ্ছা, পাশাপাশি আরো কিছু কোষ আছে, সহকারী কোষ আছে, সহকারী কোষ। এগুলো হচ্ছে সহকারী কোষ, ধরে নিলাম এগুলো হচ্ছে সহকারী কোষ, এগুলো হচ্ছে সহকারী কোষ, ধরে নিলাম আমরা এগুলো হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ, ঠিক আছে? ধরে নিলাম এগুলো হচ্ছে সহকারী কোষ। কি কোষ? সহকারী কোষ, সহকারী কোষ। আচ্ছা, ধরেন এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য। সূর্য থেকে যখন আলোটা পাতার মধ্যে আসে, আমরা জানি সূর্যের আলো থেকে কি আছে? বেনি আসহকলা, তাহলে এই বর্ণগুলাই পড়বে। বে থেকে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই বর্ণগুলাই পাতার মধ্যে পড়বে। যখন এই যে নীল বা ব্লু লাইটটা যখন পাতার মধ্যে পড়ে, পাতার এই যে রক্ষী কোষ, তখন এই ব্লু লাইট বা নীল আলোটা যখন রক্ষী কোষের মধ্যে পড়ে, তখন রক্ষী কোষের যে রিসিপ্টর আছে, যে আলোটা গ্রহণ করে, রিসিভ করে, ঠিক আছে? রিসিভ করে, তার যে সেন্সর, এই আলোটা পড়তেছে পাতার উপর, এই সেন্সটা যে কোড করে সেন্সর, সে স্টিমুলেটেড বা উদ্দীপ্ত হয়। তার ফলে কি হয়? তার ফলে একটা আয়ন বাইরে থেকে ভিতরে ঢুকে, একটা আয়ন বাইরে থেকে ভিতরে ঢুকে। এই যে পটাশিয়াম আয়নটা, এই পটাশিয়াম আয়নটা বাইরে থেকে ভিতরে ঢুকে, এই যে পটাশিয়াম আয়নটা বাইরে থেকে ভিতরে ঢুকে, বাইরে থেকে ভিতরে ঢুকে। তাহলে পটাশিয়াম আয়ন যখন বাইরে থেকে ভিতরে ঢুকে, তাহলে এই যে ব্লু লাইটে কি হয়? ব্লু লাইটে কি হয়? পটাশিয়াম আয়ন বাইরে থেকে ভিতরে ঢুকে। ব্লু লাইটের ফলে রক্ষী কোষের রিসেপ্টর উদ্দীপ্ত হয়, রক্ষী কোষের রিসেপ্টর এবং সেন্সর উদ্দীপ্ত হয়। কি হয়? উদ্দীপ্ত হয়। যার ফলে কোন আয়ন ভিতরে প্রবেশ করে? পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে, পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে। তাহলে পটাশিয়াম আয়ন যদি ভেতরে প্রবেশ করে, এই যে এই রক্ষী কোষের যে একটা দ্রবণ আছে, এই দ্রবণে যে দ্রব আছে, দ্রবের ঘনত্ব কি হয়? দ্রবের ঘনত্ব বৃদ্ধি পায়। কি হয়? দ্রবের ঘনত্ব বৃদ্ধি পায়। কারণ বাইরে থেকে কি ঢুকতেছে? পটাশিয়াম ঢুকতেছে। বাইরে থেকে কি ঢুকতেছে? পটাশিয়াম ঢুকতেছে। তাহলে দ্রবের ঘনত্ব কি হবে? এখানে বৃদ্ধি পাবে। দ্রবের ঘনত্ব কি হয়? দ্রবের ঘনত্ব বৃদ্ধি পায়। দ্রবের ঘনত্ব যখন বৃদ্ধি পায়, তখন কি হয়? তখন এই যে আশেপাশের যে কোষগুলো আছে, এই কোষগুলো থেকে পানি ভিতরে ঢুকতে থাকে, এই কোষগুলো থেকে পানি ভিতরে ঢুকতে থাকে। তাহলে বাইরে থেকে যখন অবিস্রবণ প্রক্রিয়ায় পানি ঢুকবে, তখন এটাকে আমরা কি বলবো? অন্তঃবিস্রবণ বলবো। কি বলবো? অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় বাইরের পানি কি হয়? রক্ষী কোষের ভিতরে ঢুকে। আমরা জানি বাইরের পানি যখন ঢুকে, তখন এটা কি হয়? ফুলে স্ফীত হয়ে যায়। কি হয়ে যায়? স্ফীত হয়ে যায়। কোনটা? রক্ষী কোষ ফুলে স্ফীত হয়ে যায়। এই রক্ষী কোষ ফুলে যখন স্ফীত হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? পত্ররন্ধ্র কি হয়ে যাবে? রক্ষী কোষ ফুলে স্ফীত হয়ে যায়। আর পত্ররন্ধ্র কি হয়ে যায়? পত্ররন্ধ্র তখন খুলে যায়। বুঝছেন? 1 নম্বরটার এই ফ্লো চার্ট আমি বইটারে আবার রিপিট করে দিলাম। এখন সবাই ক্লিয়ার কিনা বলেন? শুনেন, অন্তঃবিস্রবণ এবং বহিঃবিস্রবণ নিয়ে যদি আপনাদের মধ্যে কনফিউশন হয়, তাহলে আমি একটা জিনিস বলে দিতেছি।
অন্ত অভিশ্রবণ এবং বহি অভিশ্রবণ, কনফিউশন যাতে না হয়। বহি অভিশ্রবণের প্রথম অক্ষর ব, বন্ধের প্রথম অক্ষর ব, তাহলে বন্ধ হয় কোন, মানে কোনটার মাধ্যমে? বহি অভিশ্রবণের মাধ্যমে। এরপরে যদি মনে না থাকে তাহলে কি করবো আর বলেন? বহি অভিশ্রবণের প্রথম অক্ষর ব, বন্ধের প্রথম অক্ষর ব। তারিফুল ইসলাম আপনার কমেন্ট পড়ছি। এই ফ্লোচার্টটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে আনেন, এই ফ্লোচার্টটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে আনেন। 10, 9, আমি 10 সেকেন্ড টাইম দিতেছি, স্ক্রিনশট নিয়ে আনেন। স্ফীত ভাইয়া, হ্যাঁ স্ফীত মানে হচ্ছে মোটা আমার মতো, ঠিক আছে? আচ্ছা, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আচ্ছা, বাতাসে পটাশিয়াম আয়ন থাকবে কেন? মূল থেকেই তো পটাশিয়াম আয়ন, মূল থেকেই তো পটাশিয়াম আয়ন পাতার মধ্যে যাইতেছে। প্রথম ক্লাসে পড়াইছি না, মূল থেকে পটাশিয়াম আয়ন পাতার মধ্যে যাইতেছে। 1 নম্বর পয়েন্ট সবাই বুঝছেন? 1 নম্বর পয়েন্ট সবাই বুঝছেন? আই থিঙ্ক লিখে ফেলছেন অনেকে। 2 নম্বর পয়েন্টটা কি ছিল? 2 নম্বর পয়েন্টটা কি ছিল বলেন তো? রাতুল হাসান বলছে পটাশিয়াম আয়ন কই থেকে আসলো? ভাই এটা কিন্তু একটা গাছের পাতা, ঠিক আছে? তাহলে ধরলেন এটা একটা গাছ, এটা একটা গাছ, এই পাতাটা এই গাছের এখানে ছিল, এটা হচ্ছে গাছের মূল, ঠিক আছে? এটা হচ্ছে গাছের মূল। তা আপনি ধরেন একটা সার দিলেন, এই সারের নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড বা মিউরেট অফ পটাশ। এই গাছের মূলের এই দিকে কি আছে? পানি আছে, পানি আছে। কি আছে? পানি আছে, কৈশিক পানি বলি। গাছের মূলের ফাঁকে ফাঁকে যে মাটি, গাছের মূলের ফাঁকে ফাঁকে মাটি আছে, মাটি আছে, ঠিক আছে? মূলের ফাঁকে ফাঁকে মাটি আছে, এই মাটির ফাঁকে ফাঁকে পানি আছে। এই সারটা যখন এই পানির মধ্যে যাবে, পটাশিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ না, তাহলে এটা পানিতে পরে কি হয়ে যাবে? আয়নিক হয়ে পটাশিয়াম আয়ন হয়ে যাবে আর ক্লোরাইড আয়ন হয়ে যাবে। এই যে পানি যখন জাইলেম নামক নল দিয়ে পাতায় যাবে, এই পানির সাথে কিছু খনিজ লবণও কি হবে? পরিশোষিত হবে। তাহলে এইভাবেই তো পটাশিয়াম মূল থেকে পাতায় যাবে। এখন বুঝছেন? এখন বুঝছেন যে পাতার মধ্যে পটাশিয়াম কিভাবে গেল? বুঝছেন পাতার মধ্যে পটাশিয়াম কিভাবে গেল? বুঝছেন? একজন প্রশ্ন করছে, আমি দেখলাম কমেন্টে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি ছিল? 2 নম্বর পয়েন্ট কি ছিল? 2 নম্বর পয়েন্ট কি ছিল? কোষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে, কোষে যদি কি কমে? কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় তাহলে কি হয় দেখেন? কার্বন ডাইঅক্সাইড কমে গেলে রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, তখন রক্ষী কোষে কি হয়? রক্ষী কোষে কি প্রবেশ করে? রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করে। রক্ষী কোষে কে প্রবেশ করে? পটাশিয়াম আয়ন প্রবেশ করে। পটাশিয়াম আয়ন প্রবেশ করে। পটাশিয়াম আয়ন প্রবেশ করলে কি হয়? পটাশিয়াম আয়ন প্রবেশ করলে এই যে এই পানি, পানি সহকারী কোষগুলো থেকে গিয়ে রক্ষী কোষে ঢোকে। তাহলে পানি অন্ত অভিস্রবণ হয়, কারণ ভিতরে ঢুকতেছে বাইরে থেকে, অন্ত অভিস্রবণ। তাহলে বাইরে থেকে যদি পানি ভিতরে ঢুকে তাহলে এটা মোটা হবে, স্ফীত হবে, স্ফীত হবে। রক্ষী কোষ স্ফীত হইলে, রক্ষী কোষ ধরেন এটা পত্ররন্ধ্র, এই যে পত্ররন্ধ্রের এই দিকে 2টা রক্ষী কোষ আছে, এরকম স্ফীত হইলে খুলে গেছে, ধরেন এই যেভাবে আছে পত্ররন্ধ্র, এটা পত্ররন্ধ্র, ঠিক আছে? এই যে রন্ধ্র বা ছিদ্রটা আছে এটা পত্ররন্ধ্র, এই যেভাবে আছে। তখন এখন এটা হচ্ছে ধরেন রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, আর এই যে ছিদ্রটা আছে এটা হচ্ছে পত্ররন্ধ্র। এই যে দেখেন স্ফীত হইতেছে, পত্ররন্ধ্র খুলে যেতেছে, ঠিক আছে? দ্যাটস ইট। কার্বন ডাইঅক্সাইড না কমলে উল্টাটা হবে, ফারুক, উল্টাটা হবে। কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে, যদি কার্বন ডাইঅক্সাইড এখানে যদি দেন, কার্বন ডাইঅক্সাইড কমলে পত্ররন্ধ্র খুলে, তার মানে কার্বন ডাইঅক্সাইড যেহেতু কমতেছে, পত্ররন্ধ্র কি হইতেছে? খুলতেছে। তাহলে ফারুক বলতেছে কার্বন ডাইঅক্সাইড যদি না কমে, তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি না কমে তার মানে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে। কার্বন ডাইঅক্সাইড বাড়লে পত্ররন্ধ্র খুলবে না, পত্ররন্ধ্র বন্ধ হবে। দ্যাটস ইট। বুঝছেন? 2 নম্বর পয়েন্ট বুঝছেন? এভাবে ফ্লোচার্ট বানায় আনেন। বইয়ের মধ্যে অনেক এলোমেলো ভাবে দেওয়া আছে, আপনারা এত এলোমেলো ভাবে পড়তে যান না। আমি ফ্লোচার্ট বানাই দিতেছি, ফ্লোচার্ট বানায় আনেন। এই ফ্লোচার্ট থেকেই পড়বেন, ঠিক আছে? ফ্লোচার্ট থেকেই পড়বেন, হোপফুলি হচ্ছে ইজিয়ার মনে হবে আপনার কাছে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট কি ছিল? 3 নম্বর পয়েন্ট কি ছিল আমাকে বলেন? 3 নম্বর পয়েন্ট কি ছিল? 3 নম্বর পয়েন্ট কি ছিল? যদি প্রোটন বের হয়ে যায় বা হাইড্রোজেন বের হয়ে যায়, হাইড্রোজেন যদি বের হয়ে যায়, বের হয়ে গেলেও কি হয়? পত্ররন্ধ্র খুলে যায়, পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে এই তিনটা কারণে পত্ররন্ধ্র কি হয়? খুলে। আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী 3টা কারণে পত্ররন্ধ্র খুলে। প্রথম কারণ কি? ব্লু লাইট বা নীল আলো। রক্ষী কোষের সেন্সর, রক্ষী কোষের রিসেপ্টর
এবং সেন্সর এরা স্টিমুলেটেড হয়, পাশ দিয়ে পটাশিয়াম আয়ন রক্ষী কোষের ভিতরে ঢুকে, পটাশিয়াম আয়ন ঢুকলে সলিউড বা দ্রবের ঘনত্ব বৃদ্ধি পায়, দ্রবের ঘনত্ব বৃদ্ধি পাইলে অন্তঃবিস্রবণ ঘটে, অর্থাৎ বাইরে থেকে পানি ভিতরে ঢুকে, বাইরে থেকে পানি যদি ভিতরে ঢুকে অন্তঃবিস্রবণ হয় তখন এটা কি হয়, কোষ স্ফীত হয়, স্ফীত হলে পত্ররন্ধ্র খুলে যায়। ঠিক আছে, দ্যাটস ইট। 2 নম্বর কজ কি ছিল? 2 নম্বর কজ ছিল হচ্ছে এটা, যদি কার্বন ডাইঅক্সাইড কমে যায়, কার্বন ডাইঅক্সাইড কমে গেলে পটাশিয়াম ঢুকে, পটাশিয়াম ঢুকলে সে আগের মতো অন্তঃবিস্রবণ ঘটে, স্ফীত হয়, খুলে যায়। 3 নম্বর প্রোটন বের হয়ে গেলে খুলে যায়, শেষ। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে ফাইন, গুড টু নো দ্যাট। তাহলে আমি মুছে দিচ্ছি। এই বলেন, এখান থেকে প্রশ্ন আসলে আমরা পারবো? এখান থেকে প্রশ্ন আসলে কি আমরা পারবো? তাহলে পত্ররন্ধ্র বন্ধ হওয়া অন্ধকারে, পত্ররন্ধ্র বন্ধ হওয়া বা অন্ধকারে। আচ্ছা, পত্ররন্ধ্র বন্ধ হয় কখন? অন্ধকারে। অন্ধকারে বন্ধ হয়। কি হইতে পারে এখানে দেখেন, যদি আলোর অভাব হয় বা অন্য কোনো কারণে রক্ষী কোষ থেকে যদি পটাশিয়াম বের হয়ে যায়, রক্ষী কোষ থেকে যদি পটাশিয়াম বের হয়ে যায়, চিন্তা করেন এইটা ছিল হচ্ছে একটা পত্ররন্ধ্র, আগেরটা উল্টা, যারা আগেরটা বুঝছেন তারা এটাই বুঝবেন, ইজিলি বুঝবেন। ধরেন এই যে এটা হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রের এই দিকে হচ্ছে এই যে রক্ষী কোষ, এই যে রক্ষী কোষ, এই রক্ষী কোষের ভিতর থেকে যদি পটাশিয়ামটা যদি বের হয়ে যায়, পটাশিয়ামটা যদি বের হয়ে যায়, পটাশিয়ামটা যদি বের হয়ে যায়, কেন বের হবে? অন্ধকারে বের হইতে পারে। পটাশিয়াম বের হইলে এই পটাশিয়াম বের হওয়ার টানের সাথে, পটাশিয়াম বের হওয়ার টানের সাথে কিছু পানিও কি হয়ে যায়, পানিও বের হয়ে যায়, কিছু পানিও বের হয়ে যায়। পানিও যদি বের হয়ে যায় তাহলে দেখেন ভিতর থেকে বাইরে যাইতেছে, ভিতর থেকে বাইরে যাইতেছে, তাহলে এটা কি হবে? বহিঃ অভিস্রবণ। কি হবে? বহিঃ অভিস্রবণ। বহিঃ অভিস্রবণ হইলে কিন্তু দেখেন, বহিঃ অভিস্রবণ দেখেন এই মুহূর্তে এটা স্থিত অবস্থায় আছে, এই যে রক্ষী কোষ, এই যে রক্ষী কোষ স্থিত অবস্থায় আছে, এই যে মাঝখানের রন্ধ্রটা মানে খোলা আছে। এখন এটা যদি স্ফীত না হয়ে এই যে এরকম 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 স্ফীত না হয়ে যদি এরকম শিথিল হয়ে যায়, শিথিল হয়ে যায়, শিথিল হয়ে যায়, তার মানে কি এখানে যে তরলটা ছিল রক্ষী কোষে, তরলটা বাইরে বের হয়ে যেতেছে, ব্যাপারটা এমন। ঠিক আছে, তাহলে দেখেন বহিঃ অভিস্রবণ হলে তরলটা বাইরে বের হয়ে যেতেছে, এটা চুপসে যাইতেছে, তরলটা বাইরে বের হয়ে যেতেছে, এটা চুপসে যেতেছে বা শিথিল হয়ে যেতেছে। রক্ষী কোষ তখন কি হয়? শিথিল হয়। পত্ররন্ধ্র তখন কি হয়? বন্ধ হয়। পত্ররন্ধ্র তখন কি হয়? বন্ধ হয়। কি বলে মনে রাখবো? বহিঃ অভিস্রবণের প্রথম অক্ষর ব, বন্ধের প্রথম অক্ষর ব। তাহলে এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার সবাই? এটা কি হচ্ছে, যদি অন্ধকারে বা আলোর অভাবে, যদি অন্ধকারে বা আলোর অভাবে, অন্ধকারে বা আলোর প্রভাবে অনেক সময় কি হয়, পটাশিয়াম কোষের বাইরে বের হয়ে যায়। পটাশিয়াম যদি রক্ষী কোষের বাইরে বের হয়ে যায়, তার সাথে সাথে কিছু পানিও বের হয়ে যায়। পানি বের হয়ে যাওয়া মানে এটা চুপসে যাওয়া, চুপসে যাওয়া, চুপসে যাওয়া। ঠিক আছে, পানি বের হয়ে যাওয়া মানে রক্ষী কোষ স্ফীতিটা হারায়া শিথিল হয়ে যায়, কারণ পানি বের হয়ে যেতেছে, এটা চুপসে যাইতেছে। আলটিমেটলি এই যে রক্ষী কোষ কি হয়ে যেতেছে, রক্ষী কোষ যখন চাপ দিতেছে তখন আলটিমেটলি এটা এই যে পত্ররন্ধ্র কি হয়ে যেতেছে, বন্ধ হয়ে যেতেছে, বহিঃ অভিস্রবণ করতেছে। বুঝছেন? এগুলো পড়াইছি আমি আগে, পড়াইছি। 3 নম্বর, 2 নম্বর কজ, মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে একটা অ্যাসিড তৈরি হয়। এখন মেসোফিল কোষ কি? যারা টিস্যুতন্ত্র অধ্যায় আমার কাছে পড়ছেন তারা জানেন মেসোফিল কোষ কি। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? আমি পড়াইছিলাম, বলে দিয়েছিলাম এটা শিউর শট। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? বলে দিয়েছিলাম এটা শিউর শট, পরীক্ষায় আসবেই। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? বলে দিয়েছিলাম এটা শিউর শট, পরীক্ষায় আসবেই। ঠিক আছে, আচ্ছা কুইশন কিভাবে আসবে? কুইশন আসবে হচ্ছে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল বর্ণনা করো। আমি বলে দিব কোশ্চেন কিভাবে আসবে, আমি অনেক মানে সেট করে নিয়ে আসছি এখানে, অসুবিধা নেই, বলে দিব কোশ্চেন কিভাবে আসবে এখান থেকে বলে দিব। আচ্ছা, আপনাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা হচ্ছে, এই কারণে কি আসলে ক্লাসে অ্যাটেন্ডেন্স কম? ব্যাপারটা কেমন? মানে ক্লাসে অ্যাটেন্ডেন্স ইউজুয়ালি খুবই কম। বলে দিব কোশ্চেন কিভাবে আসবে, আমি অনেক মানে সেট করে নিয়ে আসছি এখানে পরীক্ষা। আচ্ছা, ভেরি গুড লুৎফর রহমান। মেসোফিল টিস্যু কি বলে? মেসোফিল টিস্যু, ভেরি গুড, এটা তো বেশ ভালো পারে। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। হ্যাঁ, আচ্ছা, মেসোফিল টিস্যু বলে। তাহলে মেসোফিল কোষে যদি পানির অভাব হয় তাহলে এখানে একটা অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডের নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। মেসোফিল কোষে যদি পানির অভাব দেখা দেয় তাহলে একটা অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডের নাম কি? অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক অ্যাসিডের কারণে রক্ষী কোষ থেকে কি বের হয়ে যায়? পটাশিয়াম বের হয়ে যায়। তো রক্ষী কোষ থেকে যখন পটাশিয়াম বাইরে বের হয়ে যায় তখন আমরা জানি সাথে সাথে কি বের হয়ে যায়? পানিও বের হয়ে যায়। কি বের হয়ে যায়? পানি বের হয়ে যায়। পানি যখন বের হয়ে যায় তাহলে পানি ভিতর থেকে বাইরে যাইতেছে, তখন কি হইতেছে? বহিঃ অভিস্রবণ হইতেছে, বহিঃ অভিস্রবণ হইতেছে। বহিঃ অভিস্রবণ হইলে রক্ষী কোষ কি হয়? শিথিল হয়। কি হয়? শিথিল হয়। তখন পত্ররন্ধ্র কি হয়? পত্ররন্ধ্র বন্ধ হয়। ঠিক আছে, বুঝছেন? তার মানে পত্ররন্ধ্র বন্ধ, তার মানে কোন অ্যাসিড তৈরি হইলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়? অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হইলে। কোন অ্যাসিড তৈরি হইলে? অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হইলে। তাহলে আমরা কিভাবে বুঝবো? পাতার গ্রাউন্ড টিস্যু বা মেসোফিল কোষে, মেসোফিল টিস্যু তো কোষ নিয়েই গঠিত, টিস্যু তো কোষ নিয়েই গঠিত, তাই না? তাহলে এই মেসোফিল টিস্যুর মেসোফিল কোষে যদি পানির অভাব দেখা যায় তাহলে একটা অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডের নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড।
এই অ্যাসিডের কারণে রক্ষী কোষ থেকে কি বের হয়ে যায়? পটাশিয়াম বের হয়ে যায়। পটাশিয়াম বের হয়ে যেতে থাকলে পটাশিয়ামের সাথে কিছু পানিও বের হয়ে যায়। পানি বের হয়ে যাওয়া মানে ভিতর থেকে পানি যেতে চলে যাইতেছে বাইরের দিকে, বহিঃ অভিস্রবণ। বহিঃ অভিস্রবণের প্রথম অক্ষর ব, বন্ধের প্রথম অক্ষর ব। আমরা এইভাবে মনে রাখছিলাম, মনে আছে? আচ্ছা, এরপরে 3 নম্বর কোষ, উচ্চ তাপমাত্রায় ফটোসিনথেসিস কমে যায়। টেম্পারেচার যদি খুব বেশি থাকে তখন সালোকসংশ্লেষণ কি হয়? সালোকসংশ্লেষণ কমে যায়। সালোকসংশ্লেষণ কমে গেলে কোষীয় শ্বসন বেড়ে যায়। এর ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এই যে ফারুক আহমেদ নামে, এই যে ফারুক হচ্ছে মানে হচ্ছে অ্যাবসিটিক অ্যাসিড কি? অ্যাবসিটিক অ্যাসিড একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেমন একটা অ্যাসিড, HCl, অ্যাবসিটিক অ্যাসিড এমন একটা অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, ফারুক আহমেদ জিজ্ঞেস করছিল কার্বন ডাইঅক্সাইড যদি না কমে তাহলে কি হবে ভাই? আগে যখন আমি পড়াইছিলাম, কারণ পত্ররন্ধ্র খোলার সময় যখন পড়াইছিলাম যে কার্বন ডাইঅক্সাইড যখন কমে তখন পটাশিয়াম, মানে কার্বন ডাইঅক্সাইড যদি হচ্ছে দেখেন, কার্বন ডাইঅক্সাইড যদি কমে তখন হচ্ছে পটাশিয়াম কি হয়? পটাশিয়াম ভেতরে ঢোকে। পটাশিয়াম ভেতরে ঢুকলে অন্ত বিস্রবণ হয়, অন্ত বিস্রবণ হলে স্ফীত হয়, পত্ররন্ধ্র খুলে, ঠিক আছে? পড়াইছিলাম তখন ফারুক আমার প্রশ্ন করছিল যে হচ্ছে ভাই কার্বন ডাইঅক্সাইড যদি না কমে বাড়ে তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি হবে? এরকম পটাশিয়াম কি হয়ে যাবে? বের হয়ে যাবে, বহিঃ বিস্রবণ ঘটবে, আলটিমেটলি পত্ররন্ধ্র বন্ধ হবে, ঠিক আছে? এই ছিল পত্ররন্ধ্র মানে খোলা হওয়া বন্ধ হওয়ার কৌশল, পত্ররন্ধ্র খোলা হওয়া এবং বন্ধ হওয়ার কৌশল। আচ্ছা, এখন আমরা কিছু অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখব এই যে পটাশিয়াম, পানি, ঠিক আছে? আমরা দেখি আসলে যে পত্ররন্ধ্র খুলতেছে, দেখেন পানি, পটাশিয়াম, পত্ররন্ধ্র বন্ধ। আচ্ছা, এখন আমরা কিছু প্র্যাকটিস করি, কিছু প্রশ্ন প্র্যাকটিস করে আসেন। এই যে আমরা এত কিছু পড়লাম এই কয়েকদিনে, এখন এখান থেকে কি কি আসছে আসলে একটু প্র্যাকটিস করি। এমসিকিউ আগে প্র্যাকটিস করবো আমরা। এমসিকিউ প্র্যাকটিস করা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখান থেকে সৃজনশীলটা কি আসবে এটা আমরা দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম প্রশ্ন, স্টোমাটা খুলতে কোনটি দায়ী বলে বিবেচিত? তো তার আগে দেখেন এই প্রশ্নটা কত জায়গায় আসছে, এটা আসেন আমরা আগে দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 2009-10 সালে, জাস্ট মানে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে হচ্ছে 2017-18 সালে, আবার 2015-16 সালেও আসছে, তাহলে 15 সালেও আসছে, 17 সালেও আসছে। আর ইউ মানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 16-17 সালে, 14-15 সালে, 14 সালেও আসছে, 16 সালেও আসছে। আচ্ছা, মাওলানা ভাসানী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি টাঙ্গাইলে 12-13 সালে আসছে। স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র খুলতে কোনটা দায়ী? সানলাইট, কোরোপ্লাস্ট, গ্লুকোজ তো দায়ী না, কোরোপ্লাস্টও দায়ী না, সানলাইটও দায়ী না, পটাশিয়াম আয়ন দায়ী। কে দায়ী? পটাশিয়াম আয়ন দায়ী, ঠিক আছে? ভেরি গুড। বায়োলজি, লুৎফর রহমান, সামিরা আক্তার বেগম, রোহিণী, অনেকে আনসার দিয়ে দিচ্ছে। আদির ওই বলতেছে একটার হবে না, আমি সারা হইলো তো অনেকের। আচ্ছা, এই যে এই প্রশ্নটা একটু টাফ হয়ে গেছে, বাট এটা আমরা আগের দিন পড়ছিলাম, এই প্রশ্নটা আমরা আগের দিন পড়ছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আজকের 2 নম্বর প্রশ্ন। 2 এর আনসার কি হবে আমাকে বলেন? এইটা একটু টাফ হয়ে গেছে, কিন্তু এটা আমরা আগের ক্লাসে পড়ছিলাম। অন্ত অবস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? একটা ইংরেজি ওয়ার্ড ছিল, মনে করে দেখেন, একটা ইংরেজি ওয়ার্ড ছিল সেখানে, আমি পড়তে বলছিলাম আপনাদেরকে সেই ইংরেজি ওয়ার্ডটা কি ছিল? টার্জিডিটি। কি ছিল? টার্জিডিটি, মনে করে দেখেন, টার্জিডিটি। তাহলে ইমবাইবেশন হবে না, ডিপ্লাজমোলাইসিস হবে না, অবিস্রবণিক চাপ আনসার হবে না, আনসার হবে টার্জিডিটি, ঠিক আছে? অবিস্রবণিক চাপ না, সবাই অবিস্রবণিক চাপ দিতেছে কেন? আরে বাবা, অবিস্রবণিক চাপ হবে না, মনে করে দেখেন। আপনারা মেইন বইটা বের করেন, দেখেন পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার কৌশলের শুরুতে একটা লাইন আছে এরকম যে রক্ষী কোষের ভূমিকা আছে, সেখানে একটা ইংরেজি শব্দ ব্র্যাকেটে ছিল, নাম ছিল টার্জিডিটি। কি ছিল? টার্জিডিটি, মনে করে দেখেন, আমি পড়াইছিলাম। নুসরাত নিশাত, লুৎফর রহমান, আরিয়ান আহমেদ, ফাহিম, সুমন ঘোষ, ভেরি গুড, আনসার হবে সি। গত ক্লাসে আমি পড়াইছিলাম এটা। আচ্ছা, আমাদের 3 নম্বর প্রশ্ন, পত্ররন্ধ্র বন্ধ হওয়ার কৌশলের সাথে অসম্পর্কিত কোনটি? এই প্রশ্নটা আসছে কোন জায়গায়? জেইউডি মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে। সেট টি মানে কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরেই পড়ে। মানে ইউজুয়ালি হয় কি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিই বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিই, তখন যে ব্যাপারটা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু সিট পড়ে, দেন আশেপাশে যে কলেজগুলো আছে, যেমন ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ,
আইডিয়াল কলেজ, ঢাকার ভিতরে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতেও কিছু সিট পড়ে, ঠিক আছে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিটটা জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসের ভিতরেই পড়ে, বাইরে কোথাও সিট পড়ে না, যার কারণে শিফট ওয়াইজ পরীক্ষা হয়। যেমন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একটা শিফট, এখানে যে সেট আসবে এই সেটার নাম ধরেন এ। আবার ধরেন 12টা থেকে 2টা পর্যন্ত একটা শিফট, এখানে যে সেট আসবে তার নাম বি। আবার ধরেন 4টা থেকে 6টা পর্যন্ত একটা শিফট, সেখানে সি। তো দেখা গেছে একটা ইউনিটের পরীক্ষা 3 দিন 4 দিন যাবত হয়, ঠিক আছে। তো এখানে একটা দুটা সেট না, সেট টি পর্যন্ত, তাহলে চিন্তা করেন কতগুলো সেট হয়, ঠিক আছে। আচ্ছা, তো একজন বলছে ভাই অস্পৃশ্যতার সংজ্ঞা বইয়ে ভুল আছে। ভাই বইয়ে যেটা দেওয়া আছে ওইটাই আমার পড়তে হবে, কিছু করার নাই। আমি বলি আর কারণটা কি, কারণটা হচ্ছে এটা আমাদের ইন্টারমিডিয়েটের প্রশ্ন এবং আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আমাদের মেন বই থেকেই হবে, ঠিক আছে। তো আমাদের এটা শুনতে আপনার খারাপ লাগতে পারে, আমাদের বই যেটা ভুল দেওয়া আছে টেক্সট বুকে, সেই ভুলটাকেই সঠিক ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় বা বোর্ড পরীক্ষার সময় আমার আনসার আঁকায় আসতে হবে, কিছু করার নাই, আমরা সিস্টেমের শিকার এইটা, ঠিক আছে। আচ্ছা, তো কোষ থেকে পটাশিয়াম বের হয়ে যাওয়া পত্ররন্ধ্র বন্ধ হওয়ার কৌশলের সাথে অসম্পর্কিত। অসম্পর্কিত কোনটা? দেখেন কতটা পেস মারছে প্রশ্নের মধ্যে। অসম্পর্কিত কোনটা মানে কোনটা সম্পর্কিত নয়, কোনটা সম্পর্কিত নয়, ঠিক আছে, সেটা বের করতে হবে। কোষ থেকে পটাশিয়াম বের হয়ে যাওয়া, পটাশিয়াম বের হয়ে যাওয়া মানে বহি অভিস্রবণ, কারণ বাইরে বের হইতেছে। বের হয়ে যাওয়ার প্রথম অক্ষর ব, বহি অভিস্রবণের প্রথম অক্ষর ব, বন্ধের প্রথম অক্ষর ব, তার মানে এইটা আনসার হইতেছে না, কারণ এটা বন্ধ হওয়ার সাথে সম্পর্ক আছে, ঠিক আছে। আচ্ছা, কোষে এফসিসিক অ্যাসিড তৈরি হয়, আমরা জানি এফসিসিক অ্যাসিড তৈরি হইলে পটাশিয়াম বাইরে বের হয়, বহি অভিস্রবণ হয়, বন্ধ হয়, তাহলে দুইও হবে না। কোষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, আমরা জানি কোষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাইলেও কি হয়, পত্ররন্ধ্রের মধ্যে কি হয়, পত্ররন্ধ্র বন্ধ হয়। কিন্তু মনে করে দেখেন পত্ররন্ধ্র খোলার 3 নম্বর পয়েন্টে আমরা পড়ছিলাম যে যদি প্রোটন বের হয়ে যায়, তাহলে পত্ররন্ধ্র কি হয়, খুলে যায়। প্রোটন বের হইলে পত্ররন্ধ্র কি হয়, খুলে যায়। তাহলে এখানে বলছে বন্ধ হওয়ার সাথে অসম্পর্কিত কোনটা? বন্ধ হওয়ার সাথে অসম্পর্কিত হচ্ছে সি, কারণ সি অনুযায়ী পত্ররন্ধ্র খুলে, ঠিক আছে। ভেরি গুড, সৌরভ পাল, রাশিকুজ্জামান রাব্বি। আচ্ছা, সি হবে আনসার, মাহাদি, বি সি হবে না। আবু হানিফ রাতুল, বিজ্ঞানী অদ্দিক লুম্বা, এই নামের বাণী কি রে ভাই? আচ্ছা, সৃজন রয়, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু এটা কিন্তু একটু কঠিন ছিল প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে আমরা পারবো না। তারপরে আমরা যা পড়তেছি এখন আমাদের এই কোর্সে, মানে আমি যে চ্যাপ্টারটা পড়াইতেছি আপনাদের, ঠিক আছে, এই চ্যাপ্টার নিয়ে আপনাদের একাডেমিক বা অ্যাডমিশন কোনো কিছুতেই টেনশন করা লাগবে না। কোর্সের গঠন আমি পড়াই দিছি, মানে একদম একাডেমিক অ্যাডমিশন, আর কোনো টেনশনই করা লাগবে না কোনো কিছু নিয়ে। তারপর আমি হচ্ছে আপনাদেরকে কি পড়াই দিলাম, টিস্যুতন্ত্র, একদম পুরাপুরি সাফ, অসুবিধা নেই। এখন উদ্ভিদ সারিতত্ত্ব পড়তেছি, আপনি যদি সবগুলা ক্লাস খুব মনোযোগ দিয়ে করেন, এইটা হচ্ছে একটা কঠিন ব্যাপার, সবগুলা ক্লাস শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করা, ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। মানে এটা যদি শেষ পর্যন্ত করেন তাহলে আর কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এটা, আমাদের 10 মিনিট স্কুলের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, এটা হচ্ছে 10MS SSC অ্যান্ড HSC স্টুডেন্টস, ঠিক আছে, এই নামে একটা গ্রুপ আছে। এটা একটা পাবলিক গ্রুপ, আপনারা সেইখানে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম, যদি ধরেন আমার কোনো একটা ক্লাসে এটা পড়ে আপনি বুঝতে পারেন নাই, বা আপনার এই বায়োলজি রিলেটেড এই টপিকটা জানা দরকার, ফিজিক্স রিলেটেড টপিকটা জানা দরকার, কেমিস্ট্রি রিলেটেড এই টপিকটা জানা দরকার, ICT বা পড়াশোনা বিষয়ক যে কোনো ধরনের পরামর্শ দরকার, গাইডলাইন দরকার, তাহলে আপনারা এই ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখন এইটার আনসার দেন। এই প্রশ্নটা আসছে হচ্ছে আরইউ মানে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, ঠিক আছে। SG1 এটা সেটের নাম, শিফটের নাম, 18-19 সালে আসছে, খুবই রিসেন্ট টাইমে আসছে। হ্যাঁ, গাছে ট্রান্সপিরেশন হার মাপার যন্ত্রের নাম কি, ঠিক আছে, গাছে। আচ্ছা, ট্রান্সপিরেশন হার, ট্রান্সপিরেশন শব্দের মানে কি? ট্রান্সপিরেশন শব্দের মানে হচ্ছে প্রস্বেদন, ট্রান্সপিরেশন শব্দের মানে হচ্ছে প্রস্বেদন। তাহলে প্রস্বেদন হার মাপার যন্ত্রের নাম কি? দেখেন, বেরোমিটার হচ্ছে চাপ মাপার যন্ত্র, তাহলে ডি আনসার হইতেছে না। হাইগ্রোমিটার, ঠিক আছে, এইটাও আনসার না। অক্সানোমিটার, এটাও আনসার না। পটোমিটার, একটা যন্ত্র আছে, এটার নাম হচ্ছে গ্যানং পটোমিটার। যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হচ্ছে গ্যানং পটোমিটার। যন্ত্রটার নাম কি? গ্যানং পটোমিটার। এটা দিয়ে হচ্ছে প্রস্বেদন হার মাপা হয়। কি হয়? প্রস্বেদন হার মাপা হয়। প্রস্বেদন হার মাপা হয় কোন যন্ত্র দিয়া? গ্যানং পটোমিটার দিয়া। কি দিয়া? গ্যানং পটোমিটার দিয়া, ঠিক আছে। তাহলে 4-এর আনসার হবে বি। 4-এর আনসার কি হবে? 4-এর আনসার হবে বি, ঠিক আছে। আচ্ছা,
4-এর আনসার কি হবে? বি। তাহলে আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। আদি রয়, রাব্বি, ফারুক আহমেদ, সুমন ঘোষ, নুসরাত নিশাদ, ভেরি গুড, ভেরি গুড। 5-এর আনসার হচ্ছে বি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা এখন আমাদের 6 নম্বর প্রশ্নে চলে যাই। দেখি 6 নম্বর প্রশ্নটা কি আনসার দিতে পারে। এইটা হচ্ছে ম্যাট। ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে 16-17 সালে, 2016-17 সালে এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা কি? একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিকতর ঘনস্থান হতে অধিকতর কম স্থানের দিকে, তাহলে ঘন থেকে কমের দিকে গেছে, ঘন থেকে কমের দিকে গেছে। ঘন মানে কি? ঘন মানে বেশি আছে, তাহলে বেশি থেকে কমের দিকে গেছে, বেশি থেকে কি কমের দিকে গেছে। বেশির প্রথম অক্ষর ব, কমের প্রথম অক্ষর হচ্ছে ক। আমরা জানি বক মানে কি? বক মানে ব, ব্যাপন। ব্যাপন মানে হচ্ছে বেশি থেকে কমের দিকে, ঠিক আছে? তো আনসার কি হবে? আনসার হবে বি, ব্যাপন। ঠিক আছে, ভেরি গুড, ব্যাপন। ঠিক আছে, এগুলো পড়াইছিলাম আমরা, মনে আছে আপনার? আচ্ছা, বক, হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আমরা মুছে ফেলি এটা, আমরা পারতেছি না, এগুলো পরীক্ষা আসতে পারবো না আমরা। তার মানে আমরা যেগুলো বললাম এইগুলো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, এগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, এগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, বা বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। সুতরাং আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, রেগুলার বেসিসে লেগে থাকতে হবে, ক্লাস করতে হবে, দ্যাটস এনাফ। আমাদের পরের প্রশ্নটা, আচ্ছা এখন আর কোনো প্রশ্ন নাই, প্রচ্ছদনের প্রভাবক নিয়ে আমরা আলোচনা করি আসি। আচ্ছা ভাই, বুয়েটের কোশ্চেন সলভ করেন, মানে বুয়েটে বায়োলজি আছে বলে তো আমার কোনো ধারণা নাই, আমরা চাইলে আন্দোলন করতে পারি যে বুয়েটে বায়োলজি চাই, ঠিক আছে? আচ্ছা, প্রচ্ছদনের প্রভাবক 2 ধরনের, বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক। এখন বলেন প্রচ্ছদনের প্রধান অঙ্গ কি? পাতা। প্রচ্ছদনের প্রধান অঙ্গ কি? পাতা, ঠিক আছে? আচ্ছা, বায়োলজি বলতেছে অসমোসিসও তাই। দেখেন, অসমোসিস নিজেও এক ধরনের ব্যাপন, অসমোসিস নিজেও এক ধরনের ব্যাপন, এগুলো বড় হয়ে শিখবেন। আচ্ছা আচ্ছা, বাহ্যিক প্রভাবক, আমার মতে প্রভাবকের এই ধর্মটা হচ্ছে আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে শিখব। কি দিয়ে শিখব? সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে শিখব। বইয়ের মতো শিখতে গেলে পেজ বেঁচে যাবে, পরীক্ষায় আমরা ভুল করে চলে আসব, ঠিক আছে? ভুল করে চলে আসবো। সমানুপাতিক ব্যস্তানুপাতিক ব্যাপারটা কি? ধরেন এ সমানুপাতিক বি, তার মানে এ যদি বাড়ে তাহলে বিও বাড়বে, এ যদি কমে তাহলে বিও কি হবে? কমবে। ব্যাপারটা হচ্ছে এমন। এই যে রেশিওটা এখানে আছে, ধরেন এটা হচ্ছে এ, ব্যস্তানুপাতিক বি, তাহলে ব্যস্তানুপাতিকের প্রথম অক্ষর ব, বিপরীতের প্রথম অক্ষর ব, তার মানে বিপরীত হবে। এ যদি বাড়ে বি এখানে কমবে, কারণ এটা ব্যস্তানুপাতিক। বিপরীতের প্রথম অক্ষর ব, ব্যস্তানুপাতিকের প্রথম অক্ষর ব। এ যদি এখানে কমে বি এখানে বাড়বে, কারণ এটা ব্যস্তানুপাতিক। সমানুপাতিকের প্রথম অক্ষর স, সমানের প্রথম অক্ষর স, সমান সমান, বাড়লে বাড়বে, কমলে কমবে, দ্যাটস ইট। তাহলে আমরা এই সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিকের রেশিও দিয়ে প্রচ্ছদনের প্রভাবক শিখব। আমরা সবাই এই ব্যাপারটা বুঝছি, সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক এই রেশিওটা বুঝছি সবাই। নাইম বুঝছো? নাইম বুঝছে, ঠিক আছে? আচ্ছা, এই কারণে আমাকে অন্ধকার দেখা যাইতেছিল এখানে। আচ্ছা, এখন আমাকে আরো সুন্দর দেখা যাইতেছে, টাকে দিল না কেন লাইটটা? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা দেখি আলো, সূর্যের আলো। ধরেন এই মুহূর্তে সূর্যের আলো খুবই বেশি, প্রখর সূর্যালোক, ঠিক আছে? প্রখর সূর্যালোক। তাহলে সূর্যের আলো যদি খুব বেশি থাকে নাইম, তাপমাত্রা কি পরিবেশে বাড়বে নাকি কমবে? সূর্যের তাপমাত্রা যদি খুব বেশি থাকে, পরিবেশে কি তাপমাত্রা বাড়বে নাকি কমবে? নাইম, বাড়বে। ভেরি গুড। তাহলে এই মুহূর্তে প্রখর সূর্যের আলো, অর্থাৎ সূর্যের আলো বা সূর্যালোক খুব বেশি, প্রখর সূর্যালোক খুব বেশি। তাহলে তাপমাত্রা স্বাভাবিকভাবে কি হবে? বেশি হবে। তাপমাত্রা স্বাভাবিকভাবে কি হবে? বেশি হবে। তাপমাত্রা স্বাভাবিকভাবে কি হবে? বাড়বে, কারণ সূর্যের আলো যদি বাড়ে এনভায়রনমেন্টের টেম্পারেচারও কি হবে? বাড়বে। এনভায়রনমেন্টের টেম্পারেচারও কি হবে? বাড়বে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে সেইখানে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমে। তাপমাত্রা বাড়লে সেখানে আপেক্ষিক আর্দ্রতা কি হয়? আপেক্ষিক আর্দ্রতা কমে। আপেক্ষিক আর্দ্রতা কমে। আপেক্ষিক আর্দ্রতা কি হয়? আপেক্ষিক আর্দ্রতা কমে। আপেক্ষিক আর্দ্রতা কমে। দেখেন, কমার চিহ্নটা, এরো চিহ্নটা নিচের দিকে, বাড়ার এরো চিহ্নটা উপরের দিকে। তো আপেক্ষিক আর্দ্রতা যদি কমে তখন প্রচ্ছদনের হার বাড়ে। প্রচ্ছদনের হার কি হয়? বাড়ে।
প্রচ্ছদনের হার বাড়ে। তো আপনারা আপনাদের বইয়ের মধ্যে এটা লিখে রাখেন, এই যে এই ফ্লোচার্টটা লিখে রাখেন, বইয়ের মধ্যে এই ফ্লোচার্টটা লিখে রাখেন। অর্থাৎ সূর্যের তাপমাত্রা বাড়লে, মানে সূর্যালোক বাড়লে, সূর্যের আলো বাড়লে, পরিবেশে আলোর পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমবে, আপেক্ষিক আর্দ্রতা যদি কমে তাহলে প্রচ্ছদন বাড়বে। কারণ আপেক্ষিক আর্দ্রতা কম, তার মানে বায়ুতে কি কম, কি কম, আপেক্ষিক আর্দ্রতা মানে কম, মানে বায়ুতে কি কম, বায়ুতে কি দরকার, তখন পানি দরকার। আর পরিবেশে পানি ত্যাগ করবে উদ্ভিদের প্রধান অঙ্গ পাতা, পাতা পানি বাইরে দিবে, ছাড়বে, ছেড়ে আপেক্ষিক আর্দ্রতা বাড়ানোর চেষ্টা করবে কোন প্রক্রিয়ায়, প্রচ্ছদন প্রক্রিয়ায়। ঠিক আছে, তো দেখেন এটা বুঝছেন কিনা। তাহলে আমরা যদি বলি সূর্যের আলো এখন কমতেছে, আমরা যদি বলি সূর্যের আলো এখন কমতেছে, ধরেন সূর্যের আলো কমে গেছে, তার মানে তাপমাত্রা কি হয়ে গেছে, তাপমাত্রা কমে গেছে, তাপমাত্রা কমে গেছে মানে আপেক্ষিক আর্দ্রতা বাড়ছে, আপেক্ষিক আর্দ্রতা বাড়ছে মানে প্রচ্ছদন কমছে। ঠিক আছে, আমরা এটাও বলতে পারি। ঠিক আছে, বুঝছেন, সবাই বুঝছেন কিনা আমাকে জানায়েন তো। সবাই বুঝছেন কিনা আমাকে জানায়েন। দেখেন এই ফ্লোচার্টটা যদি আপনি পড়েন, এই ফ্লোচার্টটা যদি আপনি পড়েন তাহলে জলীয় বাষ্প কম, এক্স্যাক্টলি জলীয় বাষ্প কম মানে হচ্ছে পরিবেশকে এখন স্বাভাবিক করতে হবে। পরিবেশকে স্বাভাবিক কিভাবে করবে, এই যে গাছের পাতা পানি ত্যাগ করবে, ঠিক আছে, প্রশোধন করবে, জলীয় বাষ্প বাড়বে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে দেখেন আলো একটা কি, আলো একটা বাহ্যিক প্রভাবক, আলো একটা বাহ্যিক প্রভাবক, আলো একটা কি বাহ্যিক প্রভাবক। তাহলে আমরা 2 নম্বর প্রভাবকে যাই। 2 নম্বর প্রভাবক হচ্ছে তাপমাত্রা। আমরা তো অলরেডি জানি তাপমাত্রা বাড়লে কি হয়, তাপমাত্রা বাড়লে আপেক্ষিক, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, তার মানে আপেক্ষিক আর্দ্রতা তখন কি হয়, আপেক্ষিক আর্দ্রতা কমে। ঠিক আছে, তাপমাত্রা বাড়তেছে, আপেক্ষিক আর্দ্রতা কমতেছে, তখন বায়ু অধিক পরিমাণ জলীয় বাষ্প কি করতে পারে, শোষণ করতে পারে, পানীয় দ্রুত বাষ্পে পরিণত হয়, প্রস্বেদন বাড়ে। তখন কি হয়, আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রস্বেদন, তখন প্রস্বেদন হারকে ত্বরান্বিত করে, প্রস্বেদন বাড়ে। তাহলে একটা ফ্লোচার্ট দিয়ে কিন্তু সব শেষ, বারবার আপনার পড়তে হবে না। তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমবে, প্রস্বেদন বাড়বে। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপনি তো অলরেডি জানেন আপেক্ষিক আর্দ্রতা যদি কমে প্রস্বেদন বাড়ে, আপেক্ষিক আর্দ্রতা যদি বাড়ে প্রস্বেদন কমে। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সাথে প্রস্বেদনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, প্রস্বেদনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাপমাত্রার সাথে প্রস্বেদনের সমানুপাতিক সম্পর্ক। কারণ তাপমাত্রা বাড়লে সূর্যের আলো, তাপমাত্রা বাড়লে প্রস্বেদন বাড়ে। ঠিক আছে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে আমরা সব শেষ করে ফেলছি। সবাই বুঝছেন কিনা আমাকে জানায়েন, বুঝছেন কিনা আমাকে জানায়েন, বুঝছেন কিনা আমাকে জানায়েন। সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। 4 নম্বর বাহ্যিক প্রভাবকের নাম হচ্ছে বায়ুর প্রবাহ। বায়ুর প্রবাহ, ঠিক আছে, বায়ুর প্রবাহ। বায়ুর প্রবাহের সাথে জলীয় বাষ্পের একটা ব্যাপার আছে। ঠিক আছে, বায়ুর প্রবাহের সাথে হচ্ছে জলীয় বাষ্পের একটা ব্যাপার আছে। বায়ু যদি কম আর্দ্র হয় তখন প্রস্বেদন হার বাড়ে, কারণ যে আপেক্ষিক আর্দ্রতা কম। বায়ু যদি কম আর্দ্র হয় প্রস্বেদন হার বাড়ে, বায়ু যদি বেশি আর্দ্র হয় প্রস্বেদন হার কমে। ঠিক আছে, দ্যাটস ইট, আমরা পড়ে ফেলছি অলরেডি একটা ফ্লোচার্টের মাধ্যমে আমরা সব শেষ করে ফেলছি। 5 নম্বর পয়েন্ট, আবহাওয়া মণ্ডলের চাপ। আবহাওয়া মণ্ডলের চাপ কমার কারণে পানি কম বাষ্পে পরিণত হয়, ফলে চাপ কমলে প্রস্বেদনের হার কমে। তার মানে আবহাওয়া মণ্ডলের চাপের সাথে প্রস্বেদনের সমানুপাতিক সম্পর্ক। আবহাওয়া মণ্ডলের চাপের সাথে প্রস্বেদনের কি সম্পর্ক, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবহাওয়া মণ্ডলের চাপ ব্যস্তানুপাতিক প্রস্বেদন। আবহাওয়া মণ্ডলের চাপ যদি কমে প্রস্বেদন বাড়ে, তার মানে আবহাওয়া মণ্ডলের চাপ ব্যস্তানুপাতিক প্রস্বেদন। সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে মনে রাখেন, এমসিকিউ আপনি ইজিলি আনসার করতে পারবেন। যদি সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে মনে না রাখেন এমসিকিউ ইজিলি আনসার করতে পারবেন না, কনফিউশনে পড়ে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের বাহ্যিক প্রভাবক আরেকটা আছে মাটিস্থ পানি। মাটিস্থ পানির সাথে প্রস্বেদনের হার সমানুপাতিক, কারণ উদ্ভিদ মাটি থেকে যত পানি শোষণ করতে পারবে পাতায় তত বেশি পানি যাবে এবং অতিরিক্ত পানিটা প্রস্বেদনের মাধ্যমে বের হয়ে যাবে। তাহলে মাটিস্থ পানির সাথে প্রস্বেদনের সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, এক ফ্লোচার্টের মধ্যে সব ক্লিয়ার। সবাই বুঝছেন কিনা আমাকে কমেন্টে জানায়েন, সবাই বুঝছেন কিনা আমাকে কমেন্টে জানায়েন। এখন এখান থেকে মানে হচ্ছে প্রশ্ন যেভাবে আসবে, এমসিকিউ যেভাবে আসবে, সৌরভ পল এক্স্যাক্টলি নিচের কোনটি প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক, নিজের কোনটি প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক, এভাবে প্রশ্ন আসবে। অপশন 1 তাপমাত্রা,
অপশন 2 আপেক্ষিক আর্দ্রতা। অপশন 3 মূল বিটপ অনুপাত। মূল বিটপ অনুপাত। আনসার কি হবে বলেন? আনসার কি হবে বলেন? আনসার কি হবে বলেন? নিচের কোনটি প্রসাধনের বাহ্যিক প্রভাবক? অপশন 1 তাপমাত্রা, অপশন 2 আপেক্ষিক আর্দ্রতা, অপশন 3 মূল বিটপ অনুপাত। আনসার কি হবে বলেন? পরীক্ষা হচ্ছে এই কারণে কি আসলে আনসার কি হবে বলেন তো আমাকে দেখি। 1 ও 2 ভেরি গুড। ফারজু আক্তার, আবু হানিফ রাতুল, আতাহার, মুহতাসিম মেহেদি, সৌরভ পল, নীরব হাসান, ভেরি গুড। 1 ও 2। আচ্ছা, নিচের কোনটি বৃদ্ধি পেলে প্রচ্ছেদন হার কমে? অপশন এ আলো, অপশন বি তাপমাত্রা, অপশন সি মাটিস্থ পানি, অপশন ডি আপেক্ষিক আর্দ্রতা। আনসার কি হবে বলেন? আপেক্ষিক আর্দ্রতা। আনসার কি হবে বলেন? নিচের কোনটি বৃদ্ধি পেলে প্রচ্ছেদন হার কমে? বৃদ্ধি পেলে প্রচ্ছেদন হার কমে, তার মানে ব্যস্তানুপাতিক কার সাথে? ব্যস্তানুপাতিক কার সাথে? আলো বাড়লে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে, আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রচ্ছেদনের হার বাড়ে। তাহলে দেখেন, আলোর সাথে প্রচ্ছেদনের হার বৃদ্ধি সমানুপাতিক, তাপমাত্রার সাথে প্রচ্ছেদনের হার বৃদ্ধি সমানুপাতিক, কিন্তু আপেক্ষিক আর্দ্রতার সাথে প্রচ্ছেদনের হার ব্যস্তানুপাতিক। তার মানে আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রচ্ছেদন হার বাড়বে, আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রচ্ছেদন হার কমবে। তাহলে আনসার কি হবে? আনসার হবে ডি। ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস ঈশা, নুসরাত নিশাত, মাহমুদুল ইসলাম, আফসাদুর রহমান প্রান্ত। 3 হবে না বাবা, ডি হবে। আমার মনে হয় আপনি ব্যাপারটা বুঝতে পারেন না, আপনি তো আবার রিচেক দেন। 10 সেকেন্ড টেনে দেখেন। আবু হানিফ রাতুল ডি, ফারুক আহমেদ ডি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা সবকিছু বুঝে ফেলছি। এখান থেকে এমসিকিউ কিভাবে বুঝছি না আমরা? বলেন বুঝছি কিনা? এখন অভ্যন্তরীণ প্রভাবক কি কি আছে আমরা দেখি, আসেন। অভ্যন্তরীণ প্রভাবক কি কি আছে দেখি আমরা। 1 নম্বরে আছে মূল বিটপ অনুপাত। শুধু এখান থেকে হেডিংগুলো পড়বেন, শুধু এখান থেকে হেডিংগুলো পড়বেন। মূল বিটপ অনুপাত, মূল বিটপ অনুপাত। 2 নম্বর হচ্ছে পাতার আয়তন সংখ্যা। পাতার আয়তন, পাতার সংখ্যা যত বেশি হবে প্রচ্ছেদনের হার তত বেশি হবে, ঠিক আছে। 3 নম্বরে কি আছে? 3 নম্বর 4 নম্বরে আছে হচ্ছে পাতার গঠন। পাতার গঠন, মেসোফিল্টের সাথে পানির পরিমাণ। শুধু হেডিংগুলো দেখবেন। জীবনী শক্তি, ঠিক আছে। আচ্ছা, একটা পাতার মধ্যে পাতার কিউটিকলটা ঠিক কতটুকু পুরু হয়, ঠিক আছে। কিউটিকল মানে কি? পাতার উপরে যে লিপিডের আবরণটা থাকে, লিপিডের আবরণটা থাকে, সেটা যত বেশি পুরু হবে, পুরু মানে কি মোটা, তাহলে সেখান থেকে পানি সহজে বের হতে পারবে? পারবে না। ধরেন পুরু কিউটিকল, এটা একটা পাতা, পাতার উপর দিয়ে কিউটিকলের আবরণটা অনেক মোটা, অনেক মোটা। তাহলে এই কিউটিকলের আবরণ বের করে পানি বাইরে বের হওয়াটা কিন্তু কঠিন। তার মানে কিউটিকল যদি বেশি মোটা হয়, পুরু হয়, তাহলে পানি কম বের হবে। কিউটিকল পুরো হইলে প্রচ্ছেদনের হার পানি কমবে। আর যদি কিউটিকল অনেক পাতলা হয়, কিউটিকল যদি অনেক পাতলা হয়, তাহলে শুরুতেই সহজেই পানি বের করে বাইরে যেতে পারবে। তার মানে পাতার গঠনের উপর প্রচ্ছেদনের হার নির্ভর করে। পেলিসেট প্যারেনকাইমা, এর মধ্যে পাতার মধ্যে যদি কোনো পত্ররন্ধ্র লুকানো থাকে কিনা, ঠিক আছে, এই ধরনের অনেক ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো আমাদের জানতে হবে। মূল বিটপ। আচ্ছা, মেসোফিল্টের সাথে পানির পরিমাণ। আচ্ছা, মূল বিটপ নিয়ে আমরা আরেকটা ক্লাসে কথা বলবো। রুট শুট, রুট শুট, এগুলো নিয়ে আমরা আরেকটা ক্লাসে কথা বলবো, ঠিক আছে। তারিফুল ইসলাম, আবু হানিফ রাতুল, মূল বিটপ নিয়ে আমি হচ্ছে আরেকটা ক্লাসে কথা বলবো। আমাদের 10 মিনিট স্কুলের যে এসএসসি এবং এইচএসসি যে গ্রুপটা আছে, এসএসসি এবং এইচএসসি যে গ্রুপটা আছে, সেই গ্রুপে একটা পাবলিক গ্রুপ আছে, সেই গ্রুপে আমি আগামী বুধবার বিকালবেলা, সরি আগামী বুধবার বিকালবেলা আমি হচ্ছে একটা ভিডিও আপলোড দিব। নাই, বুধবার বিকালবেলা পারবো না, রাতের বেলা, ঠিক আছে। আমি রাতের বেলা না, বিটপ বুঝেন নাই আপনারা, 9 10 মুখস্থ করছেন। ফুল হচ্ছে এক ধরনের মানে রূপান্তরিত বিটপ প্রজননের জন্য। নাবিলা চৌধুরী, না ভুলে যাবো কেন, আমি কাউকে ভুলি নাই, আমি তো নিজেরই ভুলে গেছি মনে হইতেছে। নাই, আমার নিজের নাম মনে আছে, আমার নিজের নাম কি বলতো? নাই, মেরি মনে নাই, ঠিক আছে।
10 MS SSC অ্যান্ড HSC স্টুডেন্ট নামে একটা ফেসবুক গ্রুপ আছে। সেই গ্রুপে আমি আগামী বুধবার রাত 10টার সময় রুট শুট, মূল এবং বিটপ, এইগুলা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন কথা বলতে গেলে টপিক থেকে আরেকটা টপিকে চলে গেলে এই টপিকের ফ্লোটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, না না বায়োলজি, না না, আপনার আনসার হচ্ছে এই কৃত্রিময় মণ্ডলের বেসিক অনেক ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কৃত্রিময় মণ্ডল। আচ্ছা, তাহলে মেসোফিল টিস্যুতে পানির পরিমাণের উপর আসলে প্রস্বেদন রেট নির্ভর করে। পানির পরিমাণ যদি বেশি হয় মেসোফিল টিস্যুতে, তাহলে প্রস্বেদনের হার বাড়ে, ঠিক আছে? আচ্ছা, জীবনী শক্তি, ঠিক আছে? ধরেন একটা উদ্ভিদ রোগাক্রান্ত, তার জীবনী শক্তি কম, সে রোগাক্রান্ত, তাহলে তার প্রস্বেদন কম হবে, ঠিক আছে? ব্যাপারটা এমন। আচ্ছা, এরপর প্রস্বেদনের উপকারিতা এবং অপকারিতা। প্রস্বেদনের উপকারিতা এবং অপকারিতা এই, আচ্ছা, প্রস্বেদনের অপকারিতা নিয়ে আমরা একটু কথা বলি। প্রস্বেদনের অপকারিতা নিয়ে আমরা একটা কথা বলি। আচ্ছা, প্রস্বেদনকে বলা হয় উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ক্ষতি। মানে প্রস্বেদনের মাধ্যমে কি হয়, এটা একটা পাতা, এটা একটা পাতা, পাতার মধ্যে ছিদ্র বা রন্ধ্র আছে, এই রন্ধ্র দিয়ে পানি বের হয়ে যেতেছে। যে কোনো জিনিস বের হয়ে যাওয়াটাই লস, পানি বের হয়ে যেতেছে এটা লস বা ক্ষতি, কিন্তু এই ক্ষতিটা প্রয়োজন, এই ক্ষতিটা না হইলে আবার সমস্যা। তাহলে দেখেন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এটা ক্ষতি কিন্তু এই ক্ষতিটা প্রয়োজন, প্রয়োজনীয় ক্ষতি। এটা একটা ইভিল বাট নেসেসারি ইভিল। কেন হইতে হবে? কারণ এই পানি যদি বাইরে বের না হয় তাহলে এখানে পানি অতিরিক্ত হয়ে যাবে। দেখবেন, আমি একটা সিম্পল ইস্যু বলি, যখন বন্যা হয় দেখবেন ধান গাছের যে চারা থাকে, পাটের যে চারা থাকে, ঠিক আছে, যে শস্যের ক্ষেত থাকে, এই ফসল কিন্তু পচে যায়। আর কারণ কি? এই উদ্ভিদ বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পানির প্রয়োজন হয়। সেই বন্যার মধ্যে কি হয়, পানির গাছের গুড়ার মধ্যে, গাছের মূলের এরিয়াতে পানির পরিমাণ বেশি হয়ে যায়। পানির পরিমাণ বেশি হলে উদ্ভিদ কিন্তু তখন আর বাঁচে না, মরে যায়, পচে যায়। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা, অতিরিক্ত পরিমাণে পানি হইলেও বিপদ। এই অতিরিক্ত পরিমাণে পানি বের করে দেওয়া হয় কোন প্রক্রিয়ায়? প্রস্বেদন প্রক্রিয়ায়। তার মানে লস হইতেছে, পানি বের হয়ে যেতেছে হোক, কিন্তু গাছের বেঁচে থাকার জন্য এটা একটা করতে হবে, কিছু করার নাই। তাহলে প্রস্বেদন হচ্ছে উদ্ভিদের জন্য একটা প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি ইভিল। এখন এই কথাটা কোন ভদ্রলোক বলছে? এই বিজ্ঞানীর নামটা ইম্পর্টেন্ট, সবাই আমার সাথে সাথে কমেন্টে লিখে ফেলেন। এই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী কার্টিস। বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানী কার্টিস। পরীক্ষায় আসবে, পরীক্ষা এটা আসবে। বিজ্ঞানী কার্টিস বলছে যে হচ্ছে প্রস্বেদন হচ্ছে উদ্ভিদের জন্য একটা প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি ইভিল, ঠিক আছে? আচ্ছা, কয়টায় ক্লাস শেষ হবে ভাইয়া? আচ্ছা, ক্লাস শুরু হয়েছিল 6:30টায়, এই তো আর কিছুক্ষণ হবে। আর কিছুক্ষণ হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন অপকারিতা বা নেতিবাচক প্রভাব। অপকারিতা বা নেতিবাচক প্রভাব কি? ধরেন হুট করে এটা একটা গাছ, এটা হচ্ছে গাছের মূলের এরিয়া, গাছের মূলের এরিয়া। হুট করে গাছের মূলের এরিয়ার এই যে মাটির ফাঁকে ফাঁকে যে পানি আছে, এই পানির পরিমাণ ধরেন কমে গেছে। এই পানির পরিমাণ ধরেন এখানে কমে গেছে, কৈশিক পানির পরিমাণ এখানে কমে গেছে। কিন্তু এই যে এখানে গাছের যে পাতাটা আছে, পাতার যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে যে পানি বের হইতেছে, মানে প্রস্বেদনের রেট বেশি। তাহলে এখানে পানির সাপ্লাই কম, বাট প্রস্বেদন প্রক্রিয়ায় পানি বেশি বেশি বের হইতেছে। তাহলে এখানে পানি কমে যাবে। পানি কমে গেলে উদ্ভিদ তখন বাঁচবে না, উদ্ভিদের এরিয়াটা আস্তে আস্তে শুকায় এটা মারা যাবে। এই যে মারা যায় উদ্ভিদ, এই মারা যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় উইল্টিং। কি বলা হয়? উইল্টিং। কি হয়? উইল্টিং। তার মানে মূলের পানি শোষণ অঞ্চলে যদি পানির পরিমাণ কম হয় এবং যদি প্রস্বেদন রেট তখন বাড়ে, তখন এখানে উদ্ভিদ কি হয়? নিস্তেজ হয়ে যায়, মারা যায়। এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় উইল্টিং। কি বলা হয়? উইল্টিং। এটা হচ্ছে প্রস্বেদনের একটা নেতিবাচক প্রভাব। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানায়েন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখবো প্রস্বেদনের উপকারিতা। প্রস্বেদনের উপকারিতা থেকে শুধু আমরা হেডিংগুলো পড়বো। কি পড়বো? শুধু হেডিংগুলো পড়বো। পানি শোষণ, পানি ও খাদ্যরস উপরে উঠানো হয়। কারণ প্রস্বেদন যখন ঘটে আলটিমেটলি, দেখেন এই যেটা হচ্ছে মূল, গাছ, পাতা, অতিরিক্ত পানি বাইরে বের হয়ে যেতেছে। এই যে পানি এদিক থেকে বের হইতেছে, এই কারণে পানির একটা টান এখানে আছে, যার কারণে জাইলেম কিন্তু পানি এদিক থেকে নিয়ে আসতেই হইতেছে। তার মানে পানির সাথে সাথে কিছু খনিজ লবণ আসতেছে। তাহলে প্রস্বেদনের কারণে কিছু পানি উপর থেকে নিচে উঠতেছে, কিছু পানির সাথে খনিজ লবণ এগুলো উপর থেকে নিচে উঠতেছে, খাদ্যরস উপর থেকে নিচে উঠতেছে, ঠিক আছে? এইগুলো বেসিক জিনিস, এগুলো আপনারা আশা করি বইয়ের রিডিং পড়লে এবং আমার যে আগের ক্লাসগুলো ছিল সেই আগের ক্লাসগুলোর সাথে যদি আপনারা রিলেট করে পড়তে পারেন, আপনার কাছে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের 3 নম্বর পয়েন্ট, লবণ পরিশোষণ। হ্যাঁ, যখন পানি পরিশোষণ হয় তখন এর সাথে কিছু লবণ পরিশোষণ হয়, ঠিক
ঠিক আছে। এই জাইলেমের বেসেল এগুলো পড়াইছি, সব পড়াইছি, ঠিক আছে, সবই পড়াইছি। প্রসাধনের পাতা ও অন্যান্য অংশে খনিজ লবণ পৌঁছানো, সকল কোষে পানি সরবরাহ করা, এগুলোকে বুঝাই দিতে হবে। আমার বলেন এগুলোকে বুঝাই দিতে হবে। এগুলো একটা মানে ছোট বাচ্চাও পারবে, যাকে আমি পড়াইছি আগের ক্লাসগুলো যে মনোযোগ দিয়ে করছে। এই যেটা হচ্ছে গাছের একটা মূল, এই যে পাতা, পাতার মধ্যে কোষ আছে, বললাম এটা পাতার একটা কোষ, এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ। যেহেতু পাতা উদ্ভিদের একটা অঙ্গ, অঙ্গ টিস্যু নিয়ে গঠিত, টিস্যুর মধ্যে কোষ থাকে। এখন এই যে এখানে মূল আছে, মূলের ফাঁকে ফাঁকে মাটি 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 মাটি, এই যে মাটির কণা, মাটির কণা, মাটির কণার ফাঁকে ফাঁকে কি আছে? পানি আছে, এই যে পানি 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 পানি। এই জাইলেম, জাইলেম, এই যে পানি জাইলেম দিয়ে ঢুকবে, এবং এই যে এখানে ধরেন ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে পানি বের হইতেছে, তাহলে পানির একটা টান আছে, তার মানে পানি দিক থেকে এদিকে যাইতে হবে। এখানে এই পানির সাথে খনিজ লবণও যাবে, প্রত্যেকটা কোষে পানি খনিজ লবণও যাবে, ঠিক আছে, এভাবেই যাবে, ঠিক আছে। এগুলো রিডিং পড়লেই পারবেন, ঠিক আছে। সিকিউ তো আসছিল এখান থেকে, হ্যাঁ সিকিউ এখান থেকে আসবে, আমরা এগুলো দেখবো, ঠিক আছে, কিভাবে সিকিউ আসবে এগুলো আমরা দেখবো, অসুবিধা নেই। শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পানি প্রয়োজন, এই পানিটা কিভাবে যায় এটা আমি পড়াইছি। মূল থেকে শালক সংশ্লেষণ কোথায় ঘটে? কোরোপ্লাস্টে ঘটে। কোরোপ্লাস্ট কোথায় থাকে? কোরোপ্লাস্ট হচ্ছে হ্যাঁ আমি কোষের গঠনও পড়াইছি, এক্স্যাক্টলি আদিরয় কোষের গঠনও পড়াইছি। তাহলে একটা কোষ, একটা কোষের ভিতরেই তো কোরোপ্লাস্ট থাকে। তাহলে যে পানি তো এখান থেকে, এখানে কোষের এখানে পানি যাইতেছে, সূর্য থেকে আলো আসতেছে, আপনি এখানে দাঁড়ায় আছেন, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছেন, পাতার মধ্যে ক্লোরোফিল আছে, চারটা জিনিস মিলা গ্লুকোজ তৈরি করবে, এটা শালক সংশ্লেষণ পড়াইছি আগে, ঠিক আছে। আচ্ছা হুমায়রা ভাই এটা স্কিপ করতে পারেন, হ্যাঁ ভেরি গুড, লাগবে না ভাইয়া, ভেরি গুড। তার মানে আমরা স্কিপ করতে পারি, এটা তার মানে আমরা স্কিপ করতে পারি, এগুলো পড়াইছি। পাতার তাপ নিয়ন্ত্রণ, শুধু হেডিংগুলো এখান থেকে পড়বেন। তারপর হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ, দৈহিক বৃদ্ধি, শক্তি নির্গমন, অভিস্রবণ প্রক্রিয়া, শুধু হেডিংগুলো দেখবেন। পাতায় ছত্রাক আক্রমণ রোধে, খাদ্য পরিবহন, পুষ্প পরিস্ফুটন, ফল সৃষ্টি, বৃষ্টিপাত, বৃষ্টিপাতেও প্রসাধনের ভূমিকা আছে। প্রসাধনের ফলে পানি বাষ্প আকারে পরিণত হয়, এই বাষ্প আকাশের মধ্যে উড়ে যায়, উড়ে গিয়ে মেঘে পরিণত হয়, তারপর বৃষ্টিপাত হয়। এইগুলো ইজিলি পারবেন আপনারা, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই এখান থেকে সৃজনশীল কিভাবে আসবে? আচ্ছা বরিশাল বোর্ডের কেউ এখানে আসেন? বরিশাল বোর্ডের এখানে কেউ আসেন? বরিশাল বোর্ডের এখানে কেউ আসেন? আমাকে বলেন এই প্রশ্নটা আপনারা পারবেন কিনা। এই যে এইভাবে প্রশ্ন আসবে, এই যে এইভাবে প্রশ্ন আসবে, দেখেন এইরকম প্রশ্ন পরীক্ষা আসলে আপনারা বোর্ড পরীক্ষা এমসিকিউ যখন আসবে আপনারা অবশ্যই পারবেন। বরিশাল বোর্ডের অনেকে আছে, রৌনক জাহান, আবু হানিফ, রাতুল, সানজিদা, ঈশা। বরিশাল বোর্ডে 2015 সালে আসছে প্রশ্নটা, ঠিক আছে। প্রসাধনের হার বাড়ে, আর্দ্রতা বাড়লে না, আর্দ্রতার সাথে প্রসাধনের সমানুপাতিক সম্পর্ক। তাহলে আর্দ্রতা যদি বাড়ে প্রসাধনের হার কমে, তাহলে খ আনসার হবে না। বায়ুর চাপ বাড়লে না, এটাও আনসার না। আমরা জানি তাপমাত্রার সাথে প্রসাধনের সমানুপাতিক সম্পর্ক, তাপমাত্রা বাড়লে প্রসাধন বাড়ে, ঠিক আছে। ভাইয়া নেটের কিছু প্রশ্ন করে, নেট মানে কি রে বাবা? নেট মানে কি? ম্যাট, ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ আমি তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সলভ করাই, ঠিক আছে, এবং বলে দিতেছি যেটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, এটা শিওর শর্ট, এটা প্রত্যেকটা ক্লাসে আমি বলে দিই না যে ব্যাপারটা তেমন না। আচ্ছা আমরা তাহলে সামনের দিকে আগাই। আচ্ছা এখন দেখেন, অনেকে আমার বলবেন বইয়ে এটা ভুল, অনেকে বলবেন বইয়ে ভুল আছে, বাট আমরা আসলে পরিস্থিতির শিকার। এক্সট্রিমলি সরি টু সে, আমাদের যে এইচএসসির প্রশ্ন এটা এই টেক্সট বুক থেকেই হবে। আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা ওই টেক্সট বুকের লাইন থেকে হবে। এখন টেক্সট বুকে যেটা ভুল দেওয়া আছে বাট টেক্সট বুক অনুযায়ী ওটা তো রাইট। সুতরাং পরীক্ষায় প্রশ্ন আসলে মেন বইয়ের লাইনের মধ্যে যা লেখা আছে ওইটা আপনাকে আঁকায় আসতে হবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা, কিন্তু সঠিক ব্যাপারটা আমি দেখাই দিব, অসুবিধা নেই। তাহলে অসমোসিস, এই যে ব্যাপারটা দেখার আগে আমরা একটা অ্যানিমেশন দেখে আসেন। এই ব্যাপারটা হচ্ছে একজন বলতেছে ভুল, আমি তো ভুল সঠিক কিছু এই মানে হচ্ছে আইডেন্টিফাই করতে চাইতেছি না, আমি মেন বই অনুযায়ী আপনাদের পড়াই দিতেছি। দেখেন তার আগে একটা অ্যানিমেশন দেখে আসি আমরা। অ্যানিমেশনটা দেখেন আপনারা কি বুঝেন, অ্যানিমেশন দেখে আপনারা কি বুঝতেছেন আমাকে বলেন। অ্যানিমেশন দেখে কি বুঝতেছেন আমাকে বলেন। এখানে একটা লাইন লেখা আছে অসমোসিস, শব্দ লেখা আছে অসমোসিস। এই যে ব্লু যে গুলগুলো আছে এগুলো হচ্ছে ওয়াটার, সবুজ যে গুলগুলো আছে এগুলো হচ্ছে সুগার। এই যে দেখেন এখানে একটা পর্দা আছে, এখানে একটা পর্দা আছে,
এটাকে বলা হইতেছে সিলেক্টিভলি পারমিয়াবেবল মেমব্রেন। এই পারমিয়াবেবল শব্দটা আসছে পারমিট থেকে। যেমন ওর ওইখানে যাওয়ার পারমিট আছে, তার মানে হচ্ছে সে এখানে যাইতে পারবে। এবল মানে কি? এবল মানে হচ্ছে সক্ষম, পারমিয়াবেবল মানে হচ্ছে যাইতে সক্ষম। মেমব্রেন মানে কি? ঝিল্লি বা পর্দা, তার মানে এই ঝিল্লি বা পর্দা দিয়ে সে যাইতে সক্ষম। সিলেক্টিভলি সবাই যাইতে পারবে না, নির্দিষ্ট কিছু জিনিস যাইতে পারবে, ঠিক আছে? তাহলে একই পর্দা দেওয়া থাকবে, দেখেন ওয়াটার আর সুগার, লো সুগার কনসেন্ট্রেশন, হাই সুগার কনসেন্ট্রেশন, হাই সুগার কনসেন্ট্রেশন, লো সুগার কনসেন্ট্রেশন। তার মানে দুই জায়গার মধ্যে কি? সুগার আর ওয়াটার, সুগার আর ওয়াটার, চিনি আর দ্রবণ আছে। তার মানে আমরা দেখলাম অসমোসিসের মধ্যে আমরা একটা দ্রবণ যদি চিন্তা করি, দ্রবণে কি থাকে? দ্রব থাকে আর দ্রাবক থাকে। তার মানে দেখলাম এই যে একটা দ্রবণ, এই যে একটা দ্রবণ, কিন্তু দুইটা দ্রবণেরই দ্রব এবং দ্রাবক এক। এখানেও সুগার, এখানেও সুগার, এখানেও ওয়াটার, এখানে ওয়াটার, দুইখানেই দ্রাবক পানি আর দ্রব হচ্ছে সুগার বা চিনি, ঠিক আছে? আর যে দ্রবণটা হয়েছে তার নাম হচ্ছে শরবত। তাহলে দেখেন ব্যাপারটা হচ্ছে এইটা যে একই দ্রব এবং দ্রাবক বিশিষ্ট দ্রবণ থাকতেছে এখানে দুইটা, এবং মাঝখানে একটা কি থাকতেছে? সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন থাকতেছে, বা একটা ঝিল্লি থাকতেছে। কি থাকতেছে? ঝিল্লি থাকতেছে, ঠিক আছে? তাহলে আমরা দেখে আসি সংজ্ঞাটা আরেকবার। একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, তাহলে এই দ্রবণ এদের ঘনত্বটা ভিন্ন, কারণ এইখানে সুগারের কনসেন্ট্রেশনটা অনেক কম, পানির কনসেন্ট্রেশন বেশি। কারণ দেখেন এখানে সব নীল, মানে সবুজ খুব কম, আর এখানে দেখেন সুগার অনেক বেশি, সবুজটা অনেক বেশি, নীলটা কম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘনত্ব ভিন্ন কিন্তু দ্রাবক একই, দুইটারই পানি আছে। আচ্ছা, একটা বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি পৃথক, একটা বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি পৃথক করা আছে। যে প্রক্রিয়ায় বেশি ঘনত্বের এলাকা হতে কম ঘনত্বের এলাকায় বেপিত হয়। আমরা জানি বেপন মানেও কি? বক। বেপন মানেও বক। ব ক, কম, বেশি থেকে কম। তাহলে অভিশ্রবণের মধ্যেও এক ধরনের ব্যাপনই ঘটে অ্যাকচুয়ালি। বাট অভিশ্রবণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা যে দেখেন ব্যাপারটা হচ্ছে এটা, আমি বলি এই যে অভিশ্রবণের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে এইটা, এতে দ্রাবক এক হইতে হয় এবং মাঝখানে কি থাকে? একটা বৈষম্যবেদ্য ঝিল্লি থাকে। কি থাকে? বৈষম্যবেদ্য ঝিল্লি থাকে। আপনারা এইগুলা এই অ্যানিমেশনটা দেখে অভিশ্রবণটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন, ঠিক আছে? এখানে একটার মধ্যে হাই সুগার আর একটার মধ্যে লো সুগার। সুগারটা তো আর দ্রাবক না, দ্রাবকটা তো এখানে পানি। আর একটার মধ্যে লো, একটার মধ্যে হাই আছে, মানে কি? ঘনত্ব ভিন্ন আছে। ঘনত্ব কি আছে? ভিন্ন আছে। এখানে তো বলাই আছে ঘনত্ব কি হবে? ভিন্ন হবে, কিন্তু দ্রাবক কি হবে? একই হবে। তো এটা তো ঠিকই আছে, অসুবিধা তো নাই আবু হানিফ রাতুল, অসুবিধা আছে? অসুবিধা তো নাই। এখন আমরা দেখেন ডিফিউশন বা ব্যাপন দেখে আসি। আসেন আমরা ডিফিউশন বা ব্যাপন দেখে আসি। দেখেন এখানে একটা অ্যানিমেশন আছে, দেখেন এখানে অ্যানিমেশনটা ভালো করে দেখেন। এই যে এখানে দেখেন নীল রংটা খুব বেশি পরিমাণ আছে, এখানে কম আছে। এখন এই যে দেখেন বেশি থেকে কমের দিকে আসতেছে, দেখেন বেশি থেকে কমের দিকে আসতেছে, দেখেন বেশি থেকে কমের দিকে আসতেছে। এখানে বেশি, এখানে কম, দেখেন ছড়াই যাইতেছে, বেশি থেকে কমের দিকে আসতেছে, ঠিক আছে? রংটা নিচে ছড়াই যাইতেছে, ঠিক আছে? ভাই সুগার কি জন্য আছে? ভাই ওটা তো শরবত বানাইতে হলে তো সুগার আর পানি দুইটা দিতে হবে তো, তাই না? আচ্ছা, সুগার কি জন্য আসে? অসমোসিস, অভিশ্রবণ। সুগার যায় একটা চাপের কারণে, ঠিক আছে? অসমোটিক প্রেসারের কারণে। যাই হোক এগুলো আমরা পরে গিয়ে দেখবো, এগুলোর হিসাব নাই এখানে। আচ্ছা, ব্যাপন মানে কি? এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, একই তাপমাত্রা এবং একই বায়ুমণ্ডলীয় চাপে, তার মানে টেম্পারেচার এবং অ্যাটমসফিয়ার সেম হইতে হবে কোনো একটা পদার্থের অধিকতর ঘনস্থান হতে কম ঘনস্থানের দিকে। অধিকতর মানে হচ্ছে বেশি ঘনস্থান হতে কম ঘনস্থানের দিকে চলে যাবে। বেশির প্রথম অক্ষর ব, কমের প্রথম অক্ষর হচ্ছে ক, তার মানে বক। ব্যাপন মানে হচ্ছে বক, বেশি থেকে কমের দিকে যাবে, দ্যাটস ইট। ব্যাপন মানে কি? বক, ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝছেন? অভিশ্রবণিক চাপ বা অসমোসিস প্রেসার। আচ্ছা, অসমোটিক প্রেসার। দেখেন এই যে এখানে আরেকটা ছবি দেওয়া আছে, আমরা যদি দেখি সলিউট অ্যান্ড সলভেন্ট। আচ্ছা, সেমি পারমিয়াবল মেমব্রেন। এই যে এখানে একটা মেমব্রেন দেওয়া আছে, দেখেন এই যে হলুদ একটা অণু আছে এখানে, এগুলো বেশি না কম? দেখেন হলুদ অণুটা এখানে অনেক বেশি, এখানে হলুদ অণুটা নাই বললেই চলে। আবার এখানে নীল অণুটা কম, এখানে নীল অণুটা বেশি।
এখন দেখেন এই যে নীল অণুটা এইদিকে যাইতেছে, নীল অণুটা এইদিকে যাইতেছে, বেশি থেকে কমের দিকে যাইতেছে, বেশি থেকে কমের দিকে যাইতেছে, বেশি থেকে কমের দিকে যাইতেছে। এখন যে চাপের কারণে যাইতেছে, যে চাপের কারণে এটা এই দিক থেকে এই দিকে যাইতেছে, সেই চাপটাই হচ্ছে অসমোটিক প্রেসার, বহিঃবিশ্রবণিক চাপ। আমরা যদি দেখে আসি, একটি বায়ুমণ্ডলীয় চাপে তাপমাত্রা একটা দ্রবণ, তার বিশুদ্ধ দ্রবণ কি একটি বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা, অনেক কিছু লেখা আছে দেখেন। এই যে একটা ঝিল্লি বা আবরণ আছে, এই ঝিল্লি বা আবরণটা হচ্ছে বৈষম্য বেদ্য। বৈষম্য বেদ্য, বেদ্য মানে কি? বেদ্য মানে হচ্ছে বেদ করতে পারে, বেদ করতে পারে। তার মানে এই ঝিল্লিটা বেদ করে এই দিক থেকে এই দিকে কোনো কিছু যাইতে পারে, এই দিক থেকে ওই দিকে কোনো কিছু যাইতে পারে, বৈষম্য, কোনো ব্যবধান থাকে না, ঠিক আছে? আচ্ছা, কি বলতেছে? দ্রবণ সেম সেম, মানে ঘনত্ব ভিন্ন, বাট দ্রাবক এইগুলা সেম সেম। কি হয়? অধিকতর ঘনত্বের দিক থেকে, তার মানে ঘনত্বটা ধরেন এই কালো জিনিসের ঘনত্ব এইদিকে বেশি, এইদিকে হচ্ছে কম, এইদিকে কম, এইদিকে কম। তার মানে হচ্ছে স্বাভাবিকভাবেই ব্যাপন হইলে এই দিক থেকে এই দিকে জিনিসগুলো যাবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন সমস্যাটা কি? এখানে একটা ঝিল্লি আছে, কি আছে? ঝিল্লি আছে, কি আছে? ঝিল্লি আছে, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু ঝিল্লি আছে, এই ঝিল্লিটা ভেদ করে বেশি বেশি ঘনত্বের মধ্যে থেকে কম ঘনত্বের দিকে যখন চলে যাবে, একটা চাপ বা প্রেশারের কারণে যাবে, একটা চাপ বা প্রেশারের কারণে এইদিকে যাবে। তার মানে যখন অসমোসিস বহিঃশ্রবণ হবে, যখন অসমোসিস বহিঃশ্রবণ হবে, আমাদের মধ্যে যে মানে যে জিনিসটা আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে, এটা আমরা বুঝি না। অসমোসিস ইজ এ কাইন্ড অফ ডিফিউশন, ঠিক আছে? অসমোসিসের ভিতরেও ব্যাপনের মতোই কাহিনী ঘটে, কিন্তু একটু পার্থক্য আছে, এটা হচ্ছে ব্যাপার। তার মানে এই যে বেশি থেকে কমের দিকে যখন অভিশ্রবণ ঘটে বা অসমোসিস ঘটে, এই অসমোসিস ঘটার জন্য যে চাপটার প্রয়োজন হয়, বেশি থেকে কমের দিকে যাইতে যে চাপটার প্রয়োজন হয়, অসমোসিস ঘটতে যে চাপের প্রয়োজন হয়, সেই চাপটাকেই বলি আমরা অসমোটিক প্রেসার। কি বলি? অসমোটিক প্রেসার। তাহলে অসমোসিস ঘটার জন্য যে চাপ বা প্রেসারের প্রয়োজন হয়, সেটাই অসমোটিক প্রেসার। আর অসমোসিসে বা অভিশ্রবণে কি ঘটে? বৈষম্যবেদ্য ঝিল্লি থাকে, দ্রাবক এক থাকে, দ্রবণের ঘনত্ব ভিন্ন থাকে, অধিকতর ঘন থেকে কম ঘনের দিকে যাইতে যে চাপের প্রয়োজন হয়, সেই চাপটা অভিশ্রবণিক চাপ। বৈষম্যবেদ্য ঝিল্লি আছে, একই দ্রাবক, ঘনত্ব ভিন্ন, অধিকতর ঘন থেকে কম ঘনের দিকে যাওয়াটা হচ্ছে অভিশ্রবণ। আর অভিশ্রবণ করতে যে চাপের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিশ্রবণিক চাপ। প্লাজমোলাইসিস, প্লাজমোলাইসিস আপনারা পারেন তো অলরেডি এগুলো। কোনো শব্দের সাথে যদি সিস লাগানো থাকে, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। লাইসিস, লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। প্লাজমো শব্দটা প্লাজমা থেকে আসে, তার মানে তরল। তার মানে কি তরল ভাঙার প্রক্রিয়া? ব্যাপারটা এমন, ব্যাপারটা কিরকম আমি বলি। ধরুন এটা একটা কোষ, এটা একটা কোষ, কোষের ভিতরে জীবিত যে অংশটুকু আছে, ঠিক আছে, জীবিত যে অংশটুকু আছে, সেই অংশটুকুরকে আমরা মেইনলি বলি প্রোটোপ্লাজম। কি বলি? প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমের 70 থেকে 90% হচ্ছে পানি, 70 থেকে 90% হচ্ছে পানি, ঠিক আছে? আচ্ছা, তো কি হয়, ধরেন এই যে ভিতরে যে জীবিত অংশটা আছে বা পানিটা আছে, পানিটা আছে বা পানিটা আছে, এই পানিটা যদি বাইরে বের হয়ে যায়, পানিটা যদি বাইরে বের হয়ে যায়, আমরা জানি কোনো কিছু যখন ভিতর থেকে বাইরে আসে, তখন কি ঘটে? বহি অভিশ্রবণ ঘটে না অন্ত অভিশ্রবণ ঘটে? অন্ত অভিশ্রবণ মানে হচ্ছে অন্ত, ভিতরে, বাইরে থেকে ভিতরে আসা, পানি বাইরে চলে যাইতেছে, তার মানে কি ঘটে? বহি অভিশ্রবণ ঘটে। কি ঘটে? বহি অভিশ্রবণ ঘটে। এটা আমরা আগেও পড়ে আসছি। বহি অভিশ্রবণ যখন ঘটে, তখন এটাকে বলি আমরা এক্সোসমোসিস। কি বলি? এক্সোসমোসিস। দেখেন, এক্সোসমোসিস। অসমোসিস মানে তো অভিশ্রবণ। আর এই যে এক্স, আমরা জানি এক্স এর অবস্থান জীবন থেকে বাইরে। এক্স শব্দটা কই থেকে আসছে? এক্সিট থেকে আসছে। এক্সিট মানে কি? বাইরে। এক্স এর অবস্থান জীবনে রাখা যাবে না, ঠিক আছে? এক্স এর অবস্থান বাইরে। তাহলে এক্সোসমোসিস মানে কি? বহি অভিশ্রবণ। বহি অভিশ্রবণ ঘটলে কোষের ভিতরের পানিটা বাইরে চলে যাবে। ভিতরের পানিটা যদি বাইরে চলে যায়, তাহলে প্রোটোপ্লাজমটা কমে যাবে না? প্রোটোপ্লাজমের পরিমাণটা কি যাবে? কমে যাবে। তাহলে প্রোটোপ্লাজম কি হয়ে গেল? প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে গেল, কারণ ভিতরের তরল কমে গেছে। বহি অভিশ্রবণ প্রক্রিয়ায় ভিতরের পানি বাইরে বের হয়ে গেছে, এক্সোসমোসিস প্রক্রিয়ায়, তখন প্রোটোপ্লাজমটা ছোট হয়ে গেছে। এটাকেই বলা হয় প্রোটোপ্লাজম সংকোচন বা প্লাজমোলাইসিস। বুঝছেন কিনা আমাকে বলেন? বুঝছেন কিনা আমাকে বলেন? সবাই বুঝছেন প্লাজমোলাইসিস? আমি আবার রিপিট করতেছি। দেখেন, এইটা একটা কোষ, কোষের ভিতরে জীবিত যা কিছু আছে সব কিছু প্রোটোপ্লাজমের অংশ। প্রোটোপ্লাজমে 70 থেকে 90% হচ্ছে পানি। তার মানে ভিতরে কি আছে? ভিতরে পানি আছে। কি আছে? পানি আছে। কি আছে? পানি আছে, পানি আছে। এখন এই পানি যদি বাইরে বের হয়ে যায়, তখন মেনলি এখানে বহি অভিশ্রবণ ঘটে। বহি অভিশ্রবণ ঘটে। অভিশ্রবণ ইংরেজি হচ্ছে অসমোসিস। অসমোসিস। বহি মানে বাইরে। আমরা যদি বাইরে বের করতে চাই,
তাহলে এক্সিট মানে কি বাইরে, ঠিক আছে। এই যে এক্সটা এখানে আমরা অ্যাড করে দিই, তাহলে এক্সোসমোসিস মানে কি বহিঃবিস্রবণ। এক্সের অবস্থান জীবন থেকে সবসময় বাইরে, এক্সের অবস্থান জীবনে রাখা যাবে না, ঠিক আছে। যে এক্স তাকে বাইরে বের করে দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এইটা, এই যে পানি বাইরে বের হইতেছে, বহি মানে কি ভিতর থেকে বাইরে যাইতেছে, ভিতর থেকে বাইরে যাইতেছে, তাহলে বহি অবিশ্রবণ ঘটতেছে, পানির পরিমাণ কমে যেতেছে। তাহলে পানি তো আগে এখানে পুরো টইটম্বুর ছিল। এখন পানির পরিমাণ যদি কমে যায় তাহলে এটা কি হয়ে যাবে, এটা ছোট হয়ে আসবে না, কি হয়ে আসবে, ছোট হয়ে আসবে। তাহলে ছোট হয়ে আসলে আগে যেরকম আকারটা এরকম ছিল, আকারটা কি তখন এরকম থাকবে, এরকম থাকবে না, ছোট হয়ে আরো চুপসে যাবে, ছোট হয়ে আরো চুপসে যাবে। চুপসে গেলে দেখেন প্রোটোপ্লাজম কমে যাইতেছে, প্রোটোপ্লাজম সংকোচন কেন হয়ে যেতেছে, এটা ভেঙে গেছে, ভেঙে পানিটা বাইরে বের হয়ে গেছে, কোষঝিল্লিটা ভেঙে পানিটা বাইরে বের হয়ে গেছিল। এখনো বুঝেন নাই সৌরভ পাল, এখনো বুঝেন নাই, আমাকে বলেন এখন বুঝছেন কিনা। টার্জিডিটি বা রস স্ফীতি, এটার উপরে লেখা রাখেন সাস্ট। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টার্জিডিটি থেকে লাস্ট দুইটা অ্যাডমিশন টেস্টে, মানে এখন তো শাহজালাল বিশ্ববিদ্যালয় গুচ্ছতে চলে আসছে, ঠিক আছে। এখন তো শাহজালাল বিশ্ববিদ্যালয় গুচ্ছতে চলে আসছে। তো আগে তো শাহজালাল বিশ্ববিদ্যালয় গুচ্ছতে ছিল না। শাহজালাল বিশ্ববিদ্যালয় যখন গুচ্ছতে ছিল না, যখন তারা নিজেরা পরীক্ষা নিত, তখন মেইনলি হচ্ছে এই টার্জিডিটি বা রস স্ফীতি দুইবার আসছে। টার্জিডিটি বা রস স্ফীতি কি আমরা মনে করে দেখেন, যখন এটা একটা কোষ, আমরা রক্ষী কোষের ক্ষেত্রে পড়ছিলাম, বাইরে থেকে যখন পানি ভিতরে ঢুকে, তাহলে বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, ভিতরে মানে কি এন্ডো মানে কি ভিতরে, এন্ডোসমোসিস বা অন্ত অবিশ্রবণ। তাহলে অন্ত অবিশ্রবণ প্রক্রিয়ায় কি হয়েছিল, এই কোষটা স্ফীত হয়েছিল না, কারণ বাইরে থেকে পানি ভিতরে ঢুকতেছে, পানি ভিতরে ঢুকলে এটা কিরকম থাকবে না, আর একটু মোটা হবে, আর একটু কি হবে, আর একটু স্ফীত হবে। তাহলে কোষের ভিতরে রসটা বাড়ছে, কারণ কি বাইরে থেকে পানি ভিতরে ঢুকছে অন্ত অবিশ্রবণ প্রক্রিয়ায়। তাহলে অন্ত অবিশ্রবণ প্রক্রিয়ায় বাইরে থেকে পানি যখন ভিতরে ঢুকে তখন কোষের আকৃতি একটু বাড়ে, রক্ষী কোষ কি হয় বা যে কোনো কোষ স্ফীত হয়, তাহলে ভিতরের রসটা একটু বাড়ছে, রস স্ফীতি। এটাকে কি বলা হয়, রস স্ফীতি বলা হয়। এটা বুঝছেন কিনা বলেন, টার্জিডিটি বা রস স্ফীতি। এইটা খুবই ইম্পর্টেন্ট। সাস্টে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এটা আসছে, ঠিক আছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এটা আসছে। আমাদের পরের যে টপিক সেটা হচ্ছে টার্গার প্রেশার, ঠিক আছে। আচ্ছা, যখন ব্যাপারটা হচ্ছে আমি বলি, ধরেন এটা একটা কোষ, টার্জিডিটির কারণে যখন পানি বাইরে থেকে ভিতরে ঢুকে, অন্ত বিস্ফোরণের কারণে যখন পানি বাইরে থেকে যখন ভিতরে ঢুকে, তখন এটা যখন একটু স্ফীত হইতে চায়, তখন এই যে কোষ প্রাচীরের উপর একটা চাপ পড়ে, কারণ আমি চিকন আছি, এটাকে একটু মোটা বানাইতে চাইতেছি, তখন কোষ প্রাচীরের একটা চাপ পড়বে, যার কারণে সে একটু প্রসারিত হবে। যে চাপটা এই কোষ প্রাচীরের উপর পড়ে, যখন বাইরে থেকে পানি ভিতরে ঢুকে, অন্ত বিস্ফোরণ হয়, রস স্ফীতি হয়, টার্জিডিটি হয়, তখন এটা স্ফীত হওয়ার জন্য, কারণ বাইরে থেকে পানি ভিতরে ঢুকতেছে, তার একটু মোটা হইতে হবে, স্ফীত হইতে হবে, এই কোষ প্রাচীরের উপর একটা চাপ পড়ে, সেই চাপটাই হচ্ছে টার্গার প্রেশার। The pressure which create for turbidity is called টার্গার প্রেশার। That's it. I think সবাই ক্লিয়ার। আমাদের পরের টপিক, আচ্ছা এই যে দেখেন, এই যে একটা উদাহরণ এখানে দেওয়া আছে, টার্গার প্রেশার। দেখেন পানি দিছি, সজীব হয়ে গেছে পাতাগুলো, ঠিক আছে, টার্গার প্রেশার। আচ্ছা, ইমবাইবিশন খুব ইম্পর্টেন্ট। এটা আমরা ক্লাস 9-10 পড়ছি। আমরা একটা অ্যানিমেশন দেখে আসি আগে। ধরুন এটা একটা কাঠ, ঠিক আছে, এটা একটা কাঠ, পানি ঢুকতেছে, দেখেন পানি শোষণ করে একটা স্ফীত হয়ে যেতেছে, লাল অংশগুলো পানি, ধরুন একটা কাঠ, লাল অংশগুলো হচ্ছে পানির মতো অংশ, একটা স্ফীত হয়ে গেছে। তার মানে কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে কি বলে, ইমবাইবিশন বলে। এটা আমরা 9-10 পড়ে আসছি। দেখেন গ্রিক একটা ওয়ার্ড আছে ফিলিয়া মিনস হচ্ছে লাভ বা ভালোবাসা বা আকর্ষণ বা অ্যাট্রাকশন। ফোবিয়া মানে হচ্ছে ভয় বা বিকর্ষণ। যেমন বলে না এই জিনিসটার প্রতি আমার ফোবিয়া আছে, ভয় আছে, ঠিক আছে। এই ফিলিয়া ওয়ার্ডটা থেকে আসছে ফাইল অর ফিলিক, অর ফোবিয়া থেকে আসছে ফোবিক। আমরা বলি না ইলেকট্রোফাইল, ইলেকট্রন কি, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, তাহলে ইলেকট্রোফাইল তার মানে ইলেকট্রনের প্রতি ভালোবাসা, ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে, ঋণাত্মকের থাকবে। নিউক্লিওফাইল আমরা বলি না, এগুলো জৈবযৌগের মধ্যে আমরা পড়বো। নিউক্লিওফাইল, নিউক্লিয়াস কি ধনাত্মক, কারণ নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। নিউট্রন তো চার্জ নিরপেক্ষ, প্রোটন কি পজিটিভ, তাহলে পজিটিভের প্রতি আকর্ষণ কার থাকবে,
নেগেটিভের থাকবে। তাহলে যারা নিউক্লিওফাইল তারা নেগেটিভ, এগুলো কেমিস্ট্রিতে আপনারা পড়বেন জৈব যৌগের মধ্যে। যাই হোক, এখন দেখেন হাইড্রো মানে হচ্ছে পানি। হাইড্রো মানে কি? পানি। ফিলিক ফাইল থেকে আসছে, ভালোবাসা বা আকর্ষণ। তাহলে হাইড্রোফিলিক মানে কি? পানি আকর্ষী। পানির প্রতি যাদের আকর্ষণ থাকবে বা ভালোবাসা থাকবে, তাহলে যে সকল পদার্থ পানি শোষণ করে স্ফীত হয়, পানি পাইলে নিজের দিকে নিয়ে নিতে চায়, ঠিক আছে, এই ধরনের পদার্থকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ বা পানি আকর্ষী পদার্থ। কি কি উদাহরণ আছে? আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন। লেখা রাখেন শিওর শর্ট এমসিকিউ, শিওর শর্ট এমসিকিউ পরীক্ষায় আসবেই। কোনটা হাইড্রোফিলিক পদার্থ, কোনটা হাইড্রোফিলিক পদার্থ? সবাই বুঝছেন কিনা আমাকে জানায়েন, সবাই বুঝছেন কিনা আমাকে জানায়েন, সবাই বুঝছেন কিনা আমাকে জানায়েন, ঠিক আছে ভাইয়া? জেলাটিনটা একটু বুঝাবেন। আচ্ছা শুনেন, আমি আপনারা বলি, এই যে একটা সবচেয়ে বড় সমস্যা কি, আমি যদি ক্লাসে এই মুহূর্তে বলি যে হচ্ছে উদ্ভিদ কোষের কোষপ্রাচীর কি নির্মিত, পোলাপান বলবে উদ্ভিদ কোষের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। আমি যদি বলি যে ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত, পোলাপান বলবে ছত্রাকের কোষপ্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। এখন যদি ওদেরকে প্রশ্ন করা হয় কাইটিন কি, তখন এরা এরকম তাকায় থাকবে। মানে অক্ষয় কুমারের একটা পোজা ছিল না, এই যেভাবে অক্ষয় কুমার মধ্যে পোজ তাকায় থাকবে। যদি বলি সেলুলোজ কি, সেলুলোজ কেউ তো জানে না, কাইটিন কেউ তো জানে না। সেলুলোজ, কাইটিন এগুলো সব হচ্ছে, যদি বলি পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। এখন কথা হচ্ছে পলিস্যাকারাইড কি, এটাও জানে না। এখন সমস্যা হচ্ছে কোষ রসায়ন অধ্যায়টা আপনাদের নাই। এই যে আমরা যে প্রশ্নগুলো করতেছেন এগুলো আপনাদের মানে শর্ট সিলেবাসে নাই, দ্যাটস দ্য ইস্যু। এখন আমি চিন্তা ভাবনা করতেছি অনেক সময় যদি শর্ট সিলেবাস থেকে মানে হচ্ছে ধরেন যদি মেডিকেল সায়েন্স এরকম শর্ট সিলেবাস চলে আসতো, যেমন ধরেন কেউ ডাক্তার হয়েছে, মেডিকেলের ভিতরে শর্ট সিলেবাস, মানে মেডিকেল কলেজে শর্ট সিলেবাস। একজন রুগী আসছে, ধরেন রুগী আসছে বলতেছে যে আমার তো শ্বাস নিতে গেলে কষ্ট হয়, তো তখন সে ডাক্তার তাকে বললো লাংসের চ্যাপ্টার আমার শর্ট সিলেবাসে ছিল না। যদি এরকম বলে তা আমি তো আসলে শর্ট সিলেবাস মানে মেডিকেলের, আমি বলি না যে ইন্টারমিডিয়েটের শর্ট সিলেবাস ইজ নট দ্য ইস্যু। যদি গ্র্যাজুয়েশনে শর্ট সিলেবাস থাকতো, মানে এমবিবিএস কোর্সে যদি শর্ট সিলেবাস থাকতো, তাহলে ব্যাপারটা কি হইতো, যে রুগী আসছে ডাক্তারের কাছে যে আমার তো হচ্ছে বাবা শ্বাস নিতে কষ্ট হইতেছে। এখন যদি ডাক্তার তখন বলে যে আমি যখন এমবিবিএস পড়ছি তখন তো ওইখানে এই রোগ আমার শর্ট সিলেবাসের ভিতর ছিল না, মানে ইটস সো উইয়ার্ড টু থিঙ্ক। যাই হোক দেখেন, তো সমস্যাটা হচ্ছে এইটা যে এই পলিস্যাকারাইড, সেলুলোজ, কাইটিন এগুলো আপনাদের বইয়ের মধ্যে আছে কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে নাই, দ্যাটস আমরা এগুলো পড়াই নাই। তো আপাতত সহজ হিসাব হচ্ছে এটা, এগুলো এই ধরনের রাসায়নিক পদার্থ, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন। এই যে সেলুলোজ, স্টার্চ এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, এগুলো কি কার্বোহাইড্রেট বা শর্করা। যারা একটু বুঝতেছেন আমি তাদেরকে বুঝাই দিয়েছি, সেলুলোজ বা স্টার্চ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করা। দেখেন হাইড্রেট মিনস হচ্ছে পানি, H2 ওয়াটার, হাইড্রেট মিনস হচ্ছে H2 পানি বা ওয়াটার, ধানমন্ডির রেস্টুরেন্ট না, H2, ঠিক আছে। আচ্ছা, আর কার্বো মানে হচ্ছে কার্বন, কার্বো মানে হচ্ছে কার্বন, ঠিক আছে। তার মানে কার্বোহাইড্রেটের সংকেতটা হচ্ছে CH2N, CH2N, কার্বোহাইড্রেটের সংকেতটা হচ্ছে CH2N। এখন দেখেন এন এর মান এখানে আপনি যা বসাবেন তার উপর বেস করে এটার মান আসবে। এন এর মান যদি আপনি এখানে 6 বসান তাহলে কত হবে দেখেন তো, C6H12, 6 দুগুণে 12 ও 6। আপনারা এটাকে বলতেছেন গ্লুকোজ, এটাকে কি বলতেছেন, এটাকে বলতেছেন গ্লুকোজ। কি বলতেছেন, এটাকে বলতেছেন আপনারা গ্লুকোজ। কি বলতেছেন, এটাকে বলতেছেন আপনারা গ্লুকোজ। এটাকে আপনারা কি বলতেছেন, এটাকে বলতেছেন আপনারা গ্লুকোজ। কি বলতেছেন, গ্লুকোজ বলতেছেন, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, গ্লুকোজ বলতেছেন। এখন শুনেন, এই এন এর মান যদি 3 থেকে, এই এন এর মান 3 থেকে আমরা 10 পর্যন্ত ধরতে পারি যখন তাদের মধ্যে থাকে, এদেরকে বলি আমরা সবচেয়ে সরল শর্করা। কি বলি, সরল শর্করা। মনো মানে কি, মনো মানে হচ্ছে 1, তখন এদেরকে বলি আমরা মনোস্যাকারাইড। কি বলি, মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। তার মানে আমরা দেখলাম কার্বোহাইড্রেটের এই সাধারণ সংকেতে এন এর মান যদি 3 থেকে 10-এর মধ্যে হয় তারা সবাই কি মনোস্যাকারাইড। তার মানে 6 হলে মানটা কি আসে, C6H12O6 গ্লুকোজ, যেটা আমরা বলতেছি এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড। আচ্ছা, এন এর মান যদি আমরা এখানে 6 না বসাই 5 বসাই তাহলে কি হয়, C5H10O5, H10O5। তাহলে দেখেন 6 থাকলে মানে কি হেক্সা, 6 থাকলে মানে কি হেক্সা। তাহলে এটাকে আমরা হেক্সুজও বলতে পারি। কি বলতে পারি, হেক্সুজও বলতে পারি। ব্রাজিলকে এবার বিশ্বকাপ জিতছে। আচ্ছা, 5 থাকলে হচ্ছে পেন্টা, তাহলে এটাকে আমরা পেন্টোজও বলতে পারি। তাহলে এই যে আমরা পেন্টোজ সুগার পড়ছিলাম, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, তাহলে মেইনলি এটা হচ্ছে পেন্টোজ সুগারের সংকেত, বুঝছেন। এই যে ইস্যুগুলো এখন এইরকম মনোস্যাকারাইড, দেখেন মনো মানে হচ্ছে 1, তাহলে
অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে পলিস্যাকারাইড গঠিত হয়। পলি মানে কি? বহু। তার মানে অনেকগুলা গ্লুকোজ নিয়ে এই যে এরকম সেলুলোজ গঠিত হয়, অনেকগুলা গ্লুকোজ নিয়ে এরকম স্টার্চ গঠিত হয়। ব্যাপারটা বুঝছেন? তখন তাদেরকে আমরা পলিস্যাকারাইড বলি। এই আলোচনাগুলো আপনাদের বইয়ের মধ্যে নাই, আমি খুব অল্প করে শর্টলি বললাম। একজন আমাকে বলছিল জেলাটিন কি, এই যে সেলুলোজ স্টার্চ, এগুলো যেমন রাসায়নিক পদার্থ, সেল কেমিস্ট্রি চ্যাপ্টারে আলোচনা করা আছে। যেমন প্রোটিন, প্রোটিনটা হচ্ছে এরকম আরেকটা রাসায়নিক পদার্থ, কার্বোহাইড্রেট বা শর্করা। সেলুলোজ স্টার্চ হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এই প্রোটিন, প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ। প্রোটিনকে ভাঙলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। কি পাই? অ্যামাইনো অ্যাসিড। ধরেন এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এরকম 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিন হয়। তাহলে দেখেন এই যে প্রোটিন, প্রোটিন এই যে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে একটা বন্ধন থাকে, এই বন্ধনটাকে বলি আমরা পেপটাইড বন্ধন। কি বলি? পেপটাইড বন্ধন। সেম জেলাটিন। তো এইগুলো তো আমার সেই কোষ্ঠ সেন অধ্যায়ে পড়ানোর কথা ছিল, কিন্তু এটা তো শর্ট সিলেবাসে নাই। দ্যাটস ওয়াই আমি যদি আপনার এটা আনসার দেই তো আমি পড়াই দিলাম এক্সট্রা অনেক কিছু। প্রশ্ন করছিলেন এই কারণে। সমস্যাটা হয়ে গেছে ইন্টারমিডিয়েটের বই হয়ে গেছে সুরসুরি দেওয়ার মতো, যে একটু সুরসুরি দিয়ে হাসায় গেলাম। ব্যাপারটা হচ্ছে এটা, মানে একজ্যাক্ট আলোচনাটা করা নাই। আচ্ছা, ইমবাইবেশন তো অ্যানিমেশনে দেখাইলাম। বাষ্পীভবন বা ইভাপোরেশন কি? কোনো উন্মুক্ত স্থান হতে পানি যদি বাষ্পে পরিণত হয়, বাষ্পীভবন, বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম জড়িত থাকে না, এটা একটা ভৌত প্রক্রিয়া। আমরা যদি অ্যানিমেশনের মাধ্যমে দেখি বাষ্পীভবন কি, এই যে দেখেন চার পানি গরম করতেছেন, বাষ্প হয়ে উড়ে যেতেছে, এটাই বাষ্পীভবন। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষ আজকে আর না। এখন আমি বলি, এই যে কয়েকটি শব্দ দিয়ে আমি যে টপিকগুলো পড়াইলাম, কয়েকটি প্রয়োজনীয় শব্দ, যে সংজ্ঞাগুলো আমি পড়াইলাম শেষের দিকে, এইখানে লিখে রাখেন শিওর শর্ট। এখানে লিখে রাখেন শিওর শর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইয়ের কয়েকটি প্রশ্নজনের পরের যে টপিকটা আছে, ঠিক আছে, বইয়ের মানে হচ্ছে প্রশ্নজনের যে টপিকটা আছে, টপিকের পরে দেখেন কয়েকটি প্রয়োজনীয় শব্দ নামে দিয়ে কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাগুলো যে আমি পড়াইলাম সেই সংজ্ঞাগুলো লিখে রাখেন শিওর শর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কি আসবে? এখান থেকে আপনার বোর্ড পরীক্ষায়, কলেজের পরীক্ষায় ক নাম্বার আসবে? খ নাম্বার আসবে। এখান থেকে এমসিকিউ আসবে আপনার বোর্ড পরীক্ষায়, কলেজের পরীক্ষায়। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। এখান থেকে বিশ্ববিদ্যালয়ের বা ভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। কিন্তু এখান থেকে বুয়েটের কোনো ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? দ্যাটস ইট। ক্লাস সম্পর্কে যদি কোনো অনুরোধ, অভিযোগ, পরামর্শ থাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন। আর হচ্ছে ক্লাসটা শেষ করে আমি আপনাদেরকে এই ক্লাসের স্লাইডটা আমি দিয়ে দিতেছি গ্রুপে কিছুক্ষণ পরে। তো হচ্ছে কোনো অনুরোধ, পরামর্শ থাকলে আমাকে জানাইতে পারেন। আমি 1 থেকে 2 মিনিট আপনাদের সাথে আসি, জাস্ট কমেন্ট চেক করবো। আজকে মনে হয় আমি কমেন্ট অনেক কম পড়ছি, তাই না নাইম? তোমাকে জনগণ দেখতে চাইতেছে, সামনে আসবা তুমি? নাইম লজ্জা পাইতেছে, আসবা? আচ্ছা, নাইম করে কি দেখতে চাইতেছে? আসো, ঠিক আছে। আচ্ছা, এই যে এ হচ্ছে আমাদের নাইম। নাইম কিছু বলবা? বলো। কিছু বলতে চাইতে? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আচ্ছা, আমরা মেইনলি এই যে ক্লাস দিই, এই ক্লাস দেওয়ার পিছনে হচ্ছে যারা আমাদেরকে হেল্প করে, নাইম, রাজু, আসিফ, অনেকেই আছে, তারা মহিন, ঠিক আছে, ওরা আমাদের অ্যাডমিন প্যানেলের মেম্বার। তো হচ্ছে ওরা হচ্ছে মেইনলি আমাদেরকে ক্লাস সেট আপ থেকে যাবতীয় সব কিছুতে হেল্প করে আর কি। কোন গ্রুপে দিবেন স্লাইডটা? এই গ্রুপেই দিব, অবশ্যই এই গ্রুপেই দিব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার হচ্ছে আবার কবে? আবার শনিবারে দেখা হবে, আগামী শনিবারে। নাইমের পক্ষ থেকে আল্লাহ হাফেজ, আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। নাইম ক্লাসটা এন্ড করে দাও। থ্যাংক ইউ।